মোটামুটি ৪টা প্রশ্ন শুনলাম। সবগুলির সার কথা একভাবে বলতে গেলে, আমরা তো খুব ঢিলে-ঢালাভাবে আলোচনা করছি। এটা তো এরকম লিখিত প্রবন্ধ না। যে পোস্ট মডার্ন এজ বলতে আমরা কি বোঝাচ্ছি? পোস্ট মডার্ন কথাটা সারা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য। পৃথিবীতে কখন মডার্নিটি শেষ হয়ে পোস্ট মডার্ন শুরু হয়েছে এটা নিয়ে ইউরোপীয়দের অনেক আলোচনার সাথে আপনারা পরিচিত। জঁ-ফ্রাঁসোয়া লিওতার থেকে শুরু করে অনেকে মনে করেছেন যে ইউরোপের যে আধুনিকতার যুগ সেটা শেষ হয়েছে এবং তারা এখন আধুনিকতাকে অতিক্রম। আধুনিকতা জিনিসটা কি? এটা বুঝতে আমরা সহজভাবে মনে করতাম আধুনিকতা এবং ধনতন্ত্র প্রায় সমার্থক। এখন তাহলে কি ধনতন্ত্রের যুগ শেষ হয়েছে? তাহলে সেটা কিসের যুগ শুরু হয়েছে? আমি এই তাত্ত্বিক প্রশ্নে না গিয়ে এর প্রভাবটা আমাদের উপরে কীভাবে পড়েছে? আমরা তো সবাই মহা আনন্দিত হয়েছিলাম আমাদের দেশ স্বাধীন হয়েছে ১৯৪৭ সনে, তাই না? কিন্তু আমাদের মোহভঙ্গ হতে ১ বছরও লাগে নাই যে পাকিস্তানের ভিতরে আমরা কেন যেন একটা আঁটো-সাঁটো অবস্থায় আছি। যে শিক্ষার বিষয়, শিক্ষার ভাষা এবং শিক্ষা কে পাবে অধিকার, কে পাবে না। তখন একটা স্লোগান হয়েছিল ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। ধরুন ১৯৪৮ সনে জাতিসংঘ যে ঘোষণাপত্র প্রকাশ করে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। আচ্ছা সে কি আমি সেটাকে রেফারেন্স হিসেবে দেই। এটাকে আপনি পোস্ট মডার্ন ধরবেন না মডার্ন ধরবেন সেই তর্ক আমি স্থগিত রাখলাম। ওখানে বলল যে শিক্ষাকে ৩ স্তরে তারা ভাগ করেছেন। একটাকে তারা বলছেন এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল এডুকেশন। এখন আমাদের দেশে এই সংজ্ঞাটাও আমরা ঠিকভাবে করি নাই। কত বছরের শিক্ষাকে আমরা বলবো এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল একসাথে, প্রাথমিক এবং বুনিয়াদি। পৃথিবীর অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে ১২ বছরের শিক্ষা। আমি আর লম্বা কথায় যাচ্ছি না। আমাদের দেশে প্রাইমারি এবং সেকেন্ডারি এমনকি হায়ার সেকেন্ডারি, এটা কিন্তু আগে হায়ার সেকেন্ডারি ছিল না। হায়ার সেকেন্ডারির নাম একেক সময় একেক রকম হয়েছে। একসময় বলে ফার্স্ট আর্টস বলা হতো, এফএ। শরৎচন্দ্র যে পরীক্ষা ফেল করেছিলেন সেটা এফএ, ফার্স্ট আর্টস। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময়ের এটা। ম্যাট্রিকুলেশন শব্দের অর্থ কি? এন্ট্রান্স, একই কথা। আপনি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনি ম্যাট্রিকুলেটেড হলেন। মানে ইউ হ্যাভ রেজিস্টার্ড ইনটু দ্য ইউনিভার্সিটিজ রস্টার্স। আমরা এটাকে পরে নাম দিলাম প্রবেশিকা, এন্ট্রান্স, পাকিস্তান হওয়ার সময়। আর তারপরে এটা পরের নাম সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এটা বিলেতের নাম ছিল সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট। সেকেন্ডারি স্কুল ছাড়লেন, তারপরে করলাম হায়ার সেকেন্ডারি। আমি সবগুলোকে এক বাক্যে নিয়ে আসছি। দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাটাই হচ্ছে মৌলিক শিক্ষা। ওই যে সকালবেলা আলোচনার মধ্যে বলছেন গুরুগৃহে দ্বাদশ বর্ষ বিদ্যাভ্যাস শেষে তারা স্নাতক হইলেন। এই হচ্ছে স্নাতক হওয়া, ১২ বছর পড়া। এটাকে বুনিয়াদী শিক্ষা বলে। জাতিসংঘ টার্গেট ছিল ১৯৪৮ সনে বলছেন এই বুনিয়াদী শিক্ষা হবে সার্বজনীন, মানে এটা হবে বিনা বেতনে। তবে তারাও সাবধান করে বলছেন এটা তাদের অ্যাচিভমেন্ট অনুসারে দ্বিতীয় মহাযুদ্ধের শেষে প্রাথমিক শিক্ষা হবে সর্বজনীন এবং তাদের অশ্লীল ভাষায় বলছি কম্পালসারি, মানে বাংলা অনুবাদ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এলিমেন্টারি এডুকেশন শুড বি ফ্রি অ্যান্ড কম্পালসারি and secondary education up to 12th grade should be free but not compulsory. এখন উদাহরণ দিয়ে বলি, জাপানে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করেছে, কিন্তু দেখা যায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা পড়ে বাধ্যতামূলক না হলেও তারা পড়ে, বাধ্যতামূলক করার দরকার নেই। তার মানে এইটুকু কেন করা হয়েছে? আপনার জিনিসটা বলি, শিক্ষার উদ্দেশ্য মানুষ হওয়া বুঝলাম, কিন্তু যে পরিমাণ শিক্ষা না হলে আধুনিক কর্মক্ষেত্রে আপনাকে নিয়োগ করা যাবে না, সেটা হচ্ছে এইটা। এই শিক্ষার মধ্যে কোনো বিভাগ নাই, খেয়াল রাখবেন। এটা হচ্ছে সাধারণভাবে যুক্তি প্রয়োগ করতে পারা, কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারা, ভাষায় সচল হওয়া। ভাষা মানে মূলত মাতৃভাষা সচল হওয়া। এখন আমাদের মাতৃভাষা দ্বিধা বিভক্ত হয়ে গেছে। আমি এই দুঃখটাই বলছিলাম, আমাদের একটা আন্তর্জাতিক মাতৃভাষা হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং আপনাকে দ্বিভাষিক হতে হয়, কিন্তু এখানে প্রায়োরিটি নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি, এইটা যদি আপনি টেবিলের উপর রাখেন এটাকে খাদ্য বলে, এটা পড়ে গেলে এটা আবর্জনা হয়। The right thing in wrong place becomes garbage. কাজেই প্রায়োরিটি নির্ধারণ হচ্ছে যে কোনো পরিকল্পনার মূল কথা। আপনি মাতৃভাষাকে প্রাধান্য দিবেন না বিদেশি ভাষাকে প্রাধান্য দিবেন। আমরা এখন বলি কি ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা রেটরিক। একটা ফরেন ল্যাঙ্গুয়েজকে ফরেন ল্যাঙ্গুয়েজ বললে কোনো ক্ষতি নাই, এটাকে অন্যভাবে নাম দেওয়ার কোনো অর্থ হয় না। আমাদের নিজেদের দেশে যে ভাষায় আমরা গড়ে উঠেছি, যেটাকে আমরা জাতীয়তা বা রাষ্ট্র বলছি, এর মধ্যে একটা ভাষার পরিচয় আছে। এইটার বাইরে আমাদের অন্য ভাষা না শিখলে চলবে না বলেই আমরা ইংরেজি গ্রহণ করেছি। তাহলে জাতিসংঘের কথা যদি বলি যে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা এই তিনটা হবে আপনার বিনা বেতনে লব্ধ, আপনাকে পেতে হবে। আমরা কি এই লক্ষ্য অর্জন করেছি? কেন করি নাই?
এই বিষয়ে আমাদের দেশের শতকরা 100 জন ছেলেও স্কুলে যায় এরকম মিথ্যা কথা প্রচার হয়েছিল 2000 সনের দিকে। আমার মনে আছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা রূপকার হচ্ছেন অর্থনীতিবিদ মাহবুবুল হক পাকিস্তানের এবং অমর্ত্য সেন, দুইজনই পুরনো তৃতীয় বিশ্বের লোক। জাতিসংঘ তাদেরকেই প্রধান চিফ কনসালটেন্ট নিয়োগ করেছে। ইউএনডিপি রিপোর্ট প্রত্যেক বছর বছর বেরোতো। বাংলাদেশ থেকে একটা কান্ট্রি রিপোর্ট বেরোতো, ডক্টর বিনায়ক সেন এটা সম্পাদনা করতেন। তাতে তারা দেখিয়েছেন বাংলাদেশে এখন শতকরা 100 জন শিশু প্রাথমিক বিদ্যালয়ে যায়, লিখেছে তারা। এবং তাতে অদ্ভুত একটা কৃতিত্ব আমরা অর্জন করেছি, সেটা কি নারী শিশু এবং পুরুষ শিশুর মধ্যে আর কোনো বৈষম্য নাই। অর্থাৎ বাংলাদেশে স্কুলে যায় না এমন একজন শিশুও নাই। একটু পরে তারা বললো কি এটা শুধু প্রথম শ্রেণীর তথ্য দিয়েছি, পঞ্চম শ্রেণীতে যাওয়ার সময় শতকরা 25 জন ঝরে পড়ে, ড্রপ আউট। এর কারণ নিয়ে তাদের কোনো আলোচনা নাই। আমার শ্রদ্ধেয় বন্ধু যারা ওয়াহিদুদ্দিন মাহমুদ থেকে হোসেন জিল্লুর রহমান পর্যন্ত সকলেই বলে তারা দারিদ্র্য নিয়ে শত শত প্রবন্ধ লিখেছেন বা ডজন ডজন বই লিখেছেন। সবগুলোতে দারিদ্র্যের অনেক কারণ আছে, দারিদ্র্য বিমোচনের উপায় আছে, কিন্তু একটাতেও আপনি একটা কজাল অ্যানালিসিস পাবেন না। দারিদ্র্যের কারণ নিয়ে তাদের কোনো আলোচনা নাই। কারণ আমি হোসেন জিল্লুর তো আমার বন্ধু মানুষই, আমি জিজ্ঞাসা করেছি কী ব্যাপার, সে বলে ওইসব নিয়ে কথা বাড়ানোর দরকার নাই, আমাদের কাজ হচ্ছে ওবি, আউটকাম বেসড রিপোর্ট। আমরা কিভাবে দারিদ্র্য দূর করতে, আপনার শব্দগুলো দেখেন তো, পভার্টি এলিমিনেশন, এলিভিয়েশন, পভার্টি রিডাকশন, পিআরএসপি দলিল নিয়ে হয়েছে করছিল না? এই পিআরএসপি দলিল 120টি দেশের ওয়েবসাইটে ভিজিট করে আমি দেখেছি, সব একরকম। 2003 সাল থেকে আমি একটা এইসব রিপোর্টের পর্যালোচনা লিখেছিলাম। হ্যাঁ, আমি রিভিউ লিখেছি, 250 পৃষ্ঠার রিপোর্ট লিখেছিলাম। আমার এই রিপোর্ট তারা ছাপে নাই, বাই দ্য ওয়ে। এটা আমি দিয়েছিলাম এই অ্যাকশন এইড বলে একটা সংস্থা আছে না, তখন আমি চাকরিবিহীন ছিলাম, ওকালতি করতাম, তো পয়সা ছিল না, তা আমি একটা এনজিওর কনসালটেন্সি করি। আমার এই রিপোর্ট তারা ছাপে নাই, কারণ আমি প্রশ্নগুলি করেছিলাম। দারিদ্র্যের কারণ নির্ণয়ের কোনো চেষ্টা না করে দারিদ্র্য দূরীকরণের চেষ্টা হচ্ছে ঘোড়ার আগে গাড়ি জুতে দেওয়া। এই গাড়ি হুমড়ি খেয়ে পড়বে, কিছুই হবে না। আসলে তারা এটা করতে চায় না। এখন শিক্ষার সাথে যে মিথ্যা কথা তারা বলেছেন আমাদের বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের দেশে শতকরা 100% শিশু স্কুলে যায়, কিন্তু অষ্টম শ্রেণীতে গেলে আরও 25% ঝরে পড়ে। আপনি এটা লক্ষ্য করবেন বছরে আমাদের দেশে কত শিশু জন্মায়, আপনি এটা হিসাব করেন। স্ট্যাটিস্টিক্যাল বইয়ের জন্য ব্যান বেসে যাওয়ার দরকার নাই। যদি দেশের লোক 18 কোটি বা 20 কোটি হয়, যদি জনসংখ্যা বৃদ্ধির নেট হার, রিপ্লেসমেন্ট রেটিও হয় 2.1 হয়, তাহলে বছরে আপনার 50 লাখ লোক কিন্তু শিশু কিন্তু জন্মগ্রহণ করে। আপনি স্কুলে যাওয়ার মতো অবস্থা হয়, আধা কোটি তো হবে, তো সেই 50 বা 40 লাখ তো হবে। তো তাদের কয়জন মেট্রিক পরীক্ষা দেয়? ওই ব্যাচের 5 বছর পরে সে স্কুলে যাবে, সে 16 বছরের মেট্রিক পরীক্ষা দেবে না? তাতে দেখা যায় কি তার অর্ধেকও পরীক্ষা দেয় না। তার মানে বোঝা যাচ্ছে অনেক শিশু স্কুলে আর থাকে না। পঞ্চম শ্রেণী থেকে উঠেছে, এটা বেশার দরকার নেই। দশম শ্রেণীতে যাই আর কত হয়, বিভিন্ন স্কুল যোগ করলে, মাদ্রাসা যোগ করলে দেখা যায় আমাদের 22 লাখ 23 লাখ হয়। তাহলে যেখানে 40-50 লাখ হওয়ার কথা, সেখানে যখন 22-23 লাখ হয়, শতকরা 50% আর শিশু উপরে যায় না। এই তথ্য আপনারা নির্ণয় করতে পারবেন, যারা পরিসংখ্যানবিদ আছেন, ডেটা করতে পারবেন। এই হচ্ছে আমাদের শিক্ষার বিস্তারের কাহিনী। এখন গুণের কথায় আসি, এই শিক্ষার বিস্তার হচ্ছে না কেন? একটা কারণ আপনি বলতে পারেন, অর্থনৈতিক কারণে বাচ্চারা স্কুলে যেতে পারে না। আপনি রাজবাড়িতে গেলে দেখবেন যখন পেঁয়াজ তোলার সিজন আসে, মানে অর্ধেক শিশু স্কুলে আসে না। আমাকে ওখানে শিক্ষকরা বলেছেন, মানে জেলা প্রশাসকের সাথে আমার আলাপ হয়েছে, পেঁয়াজের সিজনে স্কুলে উপস্থিতির সংখ্যা অর্ধেক কমে যায়। মানে অর্থাৎ আমাদের এখন অর্থনৈতিকভাবে শিশুদেরকে আমরা কাজে লাগাই, সেই স্কুলে আসলে তার জন্য একটা বিলাসিতা মাত্র। আমরা যদি স্কুলে খাওয়ার ব্যবস্থা না করি তাহলে হবে না। এখন বড় লোকেরা করতেছে কি, তাদের ছেলে মেয়েদেরকে কোনো রকমের বাংলা স্কুলে দিচ্ছে না, তারা তাদের ইংরেজি স্কুলে দিচ্ছে। আমি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলি, আমি উত্তরার যে সেক্টরে থাকি, 18 নম্বর সেক্টরে, সেটা হচ্ছে রাজুকের একটা অ্যাপার্টমেন্ট প্রকল্প। সেখানে প্রায় 50,000 লোকের বসবাস। এই কলোনিতে একটি প্রাথমিক বিদ্যালয় নাই। তারা করছে কি, সাউথ পয়েন্ট স্কুলকে ভাড়া করে এনেছে, যার ভর্তি ফি হচ্ছে 34,000 থেকে 35,000 টাকা। এই যে 3 বছরের বাচ্চাকে ভর্তি করলে এই টাকা দিতে হবে আপনাকে, তাদেরকে লিজ দিয়ে দিছে। আমরা যেমন ওই যে চেইন স্টোর দিচ্ছি না, ওইটাতে চেইন ইউনিভার্সিটি, চেইন স্কুল, সাউথ পয়েন্ট স্কুল। কোনো প্রাথমিক বিদ্যালয় সরকার করে নাই, এবং অধিবাসীদের মধ্যেও তেমন কোনো মাথা ব্যথা আপাতত আছে বলে মনে হচ্ছে না। এই হচ্ছে দেশের শিক্ষার সাধারণ চিত্র। এবং তারা বলছে ইংরেজি মিডিয়ামে পড়লে আপনার বাচ্চাদের গ্রামার স্কুলে পড়ে, সাউথ পয়েন্টে পড়ে, আপনার এই যে মাইলস্টোনে পড়ে। এই যে মাইলস্টোন সম্পর্কে খবরে আসলো না, এগুলি এক্সক্লুসিভলি ব্রিটিশ আমলে বলা হতো মিডল ইংলিশ স্কুল অথবা ভার্নাকুলার স্কুল। ব্রিটিশ আমলে দুটো ছিল,
কিন্তু এখন সেটাও না, এখন ভার্নাকুলার স্কুল মানে দ্বিতীয় শ্রেণীর স্কুল হয়ে যাচ্ছে। আমি মনে করি এইটা হচ্ছে আপনার কলোনাইজেশনের প্রথম পদক্ষেপ, যে দেশের একেবারে নিম্ন বিদ্যালয় যেটাকে কিন্ডারগার্টেন বলা হয়, সেখান থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবাইকে এক্সক্লুসিভলি ইংরেজিতে পড়া। তাদের যুক্তি কি, এখানে না পড়লে এরা বিদেশে চলে যেত। যেমন ঢাকায় কতগুলি বিদ্যালয় আছে, একটা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, নামগুলি দেখেন, সানবিম, সানিডেল, মাস্টার মাইন্ড, ম্যাপল ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউ নেম দ্যাম। এরা আবার এমনই হিংসুক, লক্ষ্য করেন সম্প্রতি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে আবার ট্যালেন্ট স্কিমে বৃত্তি শুরু করবে। পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি পাবে, তখন এই ইংলিশ মিডিয়াম স্কুলের সমিতি আপত্তি করেছে এটা বৈষম্যমূলক, কারণ আমাদের ছেলেমেয়েরা তো অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু তারা এটা ভুলে গেছেন, তারা নিজেরা নিজেদের একটা বৃত্তি চালু করেছেন, সেখানে তো অন্যরা অংশগ্রহণ করে না। কাজে এক দেশের মধ্যে দুই জাতি সৃষ্টি করার যে প্রক্রিয়া, যার কথা আমাদের পণ্ডিতদের মধ্যে আমি অন্তত পড়েছি প্রথম জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের বক্তৃতায় 1980 সনে। উনি লিখেছিলেন 80 বা 81-তে বাংলাদেশ স্টেট অফ দ্য নেশন নামক একটা বক্তৃতা উনি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 2 দিন ব্যাপী লিখিত বক্তৃতা। এটা রেকর্ড আছে। ওই বক্তৃতা উনি বলছেন, আমাদের দেশ স্বাধীনতার মাত্র 10 বছর অতিক্রম করছে, তখন আমরা ইনএভিটেবলি এক জাতির মধ্যে দুই জাতি সৃষ্টির প্রক্রিয়ায় অগ্রসর হয়েছি। এখন আমি বছরবারই আর বলতেছি না, এই 80-র দশক, 90-এর দশক, 2000-এর পরে ক্রমশ এখন আমরা ওবির দিকে ধাবিত হয়েছি। তো ওবির মানে দেখা যাচ্ছে কি এখন শুধু ভাষা নয়, বিষয়কে তারা সংকুচিত করছে। আপনার যেটা বলে ফ্রি এডুকেশন, এটা নেই। অর্থাৎ আপনি কোন বিষয়ে পড়বেন, আমি এই বিষয়ে বলি। জাতিসংঘ বললো 1948 সনে এরপরে শিক্ষার স্তরটা কি হবে, আমি দুইটার সাথে যুক্ত করব এখন। ওনারা বললেন এরপরে এডুকেশনের নাম দিয়েছেন টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন শুড বি জেনারেলি অ্যাভেলেবল টু এভরিওয়ান হু ওয়ান্টস টু হ্যাভ ইট। সেখানে তারা কোনো মেধার প্রশ্ন তোলে নাই। মানুষের ভাষা শুধু সে কি বলে সেটা দিয়ে বুঝতে হবে না, সে কোন বিষয়ে চুপ থাকে সেটাও তার ভাষা। কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র বলছে 1948 সনে 10ই ডিসেম্বর গৃহীত হয় এটা, সেখানে বলছে যে 12 বছরের পরে যে পড়াশোনা হবে এটা হলো টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন, কারিগরি এবং পেশামুখী শিক্ষা, যেমন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ওকালতি এবং অন্যান্য শত প্রফেশন যা আছেন। সেইটার বলছে এতে কোনো মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। মেধার প্রশ্ন আসে না, মানুষ মাত্রই মেধাবী। তাহলে কি পয়সার প্রশ্ন আছে, সেখানে তারা নীরব। বলছে কি অবশ্য পয়সা থাকলে আপনি পড়বেন, নাহলে পড়বেন না। ওইখানে কেন ফ্রি কথাটা আর লেখে নাই। কিন্তু উচ্চ মাধ্যমিক কোথায় লিখছে এডুকেশন শুড বি ফ্রি, বাট প্রাইমারি এডুকেশন শুড বি কম্পালসারি অ্যান্ড ফ্রি। স্তরগুলি দেখেন, ফ্রি অ্যান্ড কম্পালসারি, তারপর অনলি ফ্রি, এরপরে ফ্রিও নয় কম্পালসারি নয়, কি should be generally available without any discrimination as to race, as to gender, as to class and as to everything. অর্থাৎ আপনার আর্থিক সামর্থ্য, ক্লাস কথাটা নাই, বাকি সব আছে, এইসবের কোনো ডিসক্রিমিনেট করা যাবে না। আপনি হিন্দু না মুসলমান, নারী না পুরুষ, আপনি চাকমা না বাঙালি, এই সমস্ত ভেদাভেদ করা যাবে না। কোথায়? টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশনে। তাহলে পরীক্ষা নিচ্ছেন কি জন্য? আপনি তাকে বিভিন্ন জায়গায় প্লেস করার জন্য। কাকে আপনি কুষ্টিয়া দিবেন, কাকে গাজীপুরে দেবেন, সেটা পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হবে, কিন্তু বাকি আপনার কিছু নির্ধারিত, কিন্তু তাকে একটা না একটা দিতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। যদি এই দায়িত্ব পালনে রাষ্ট্র ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের সেখানে ক্ষমতা থাকার অধিকার নেই। দি স্টেট শুড রিজাইন ইটসেলফ। আচ্ছা, থার্ডলি বলা হচ্ছে উচ্চশিক্ষা হবে, এখন বললো অন দ্য বেসিস অফ মেরিট, সেখানে অ্যান্ড অলসো অন দ্য বেসিস অফ ওই দি রুল অফ নন ডিসক্রিমিনেশন। দি ইউনিভার্সাল হায়ার এডুকেশনের মতো বলছে হায়ার এডুকেশন শুড বি অ্যাভেলেবল জেনারেলি অন দ্য বেসিস অফ মেরিট। এই তিনটা কথা এই যে জাতিসংঘের সার্বজনীন ঘোষণা মানবাধিকারের, তার 26 নম্বর ধারার ক, খ, গ এবং গতে গিয়ে বলছে এই যে মাদ্রাসা শিক্ষার প্রশ্নটা গতে আলোচনা হয়েছে। আমার শিশু কোন ধরনের প্রাথমিক বিদ্যালয়ে যাবে? বাংলাদেশে অভিযোগ করা হয় এখন শিক্ষার 35 রকমের প্রাথমিক শিক্ষা আছে, নুরানি মাদ্রাসা থেকে শুরু করে কিন্ডারগার্টেন পর্যন্ত সবগুলোকে স্বীকার করে বলছে 30-35 রকমের প্রাথমিক বিদ্যালয় আছে আমাদের শিক্ষা এবং ওই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হচ্ছে। সেই বিষয়ে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। তাহলে কে হস্তক্ষেপ করবে? সন্তানের পিতামাতা। ইট ইজ আপ টু দ্য প্যারেন্টস অফ দি চাইল্ড টু ডিটারমিন হোয়াট কাইন্ড অফ প্রাইমারি স্কুল হি অর শি উড গো। এটা মা বাবার উপর ছেড়ে দিয়েছে। আপনি যদি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে চান, রাষ্ট্র আপনাকে বাধা দিতে পারবে না।
আপনি কিন্ডারগার্টেনে দিলে বাধা দিতে পারবেন না, কারণ কিন্ডারগার্টেনে পয়সা লাগে, এখানে তো পয়সা ছাড়া পড়াতে চাই আমরা। আমি হচ্ছে এই হচ্ছে ৩টা শিক্ষা সংক্রান্ত বিধান আমাদের ক খ গ ২৬-এ। তো সেখান থেকে আমাদের বর্তমান আছে আমরা কোথায় এসে পড়েছি। শিক্ষা এখনো সার্বজনীন হয়নি সারা পৃথিবীতে। অথচ ১৯৭৮ সনের দিকেই যেমন আলমা আতায় শিক্ষা সংক্রান্ত নয় স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণা হয়েছিল যে সবার জন্য স্বাস্থ্য। একইভাবে আমরা বলছি সবার জন্য শিক্ষা। এখন শিক্ষা কিন্তু সবার জন্য নয়, এখন শুধুমাত্র সামর্থ্যের ভিত্তিতেই হয়। তার উপরে আমরা আবার বাড়তি আরোপ করেছি, সেটা কি মেধার ভিত্তিতে। যে মেধা আছে সে উচ্চশিক্ষা পাবে, এবং আমরা উচ্চশিক্ষাকে পুনর্সংজ্ঞায়িত করেছি। আমরা প্রফেশনাল টেকনিক্যাল এডুকেশন যেটা আমরা এখানে দিচ্ছি এটাকে আমরা উচ্চশিক্ষা বলছি। অর্থাৎ শব্দের মধ্যে রূপান্তর করে আমরা যাকে বলা হয় একটা গোপন কথা রেখে দিচ্ছি। আমাদের সামর্থ্যের অভাবকে আমরা বলছি এই শিশুর মেধা নাই বলে তাকে আমি ভর্তি করতে পারছি না। আমার তো বলা উচিত আমি এতটা বিশ্ববিদ্যালয় করতে পারছি না। এই জন্য আমাদের আজকে দেখলাম আপনাদের এখানকার কলাম লেখকদের একটা লেখা প্রদর্শনী হচ্ছে মাঝখানে ফোরামে। সেখানে ওদের একজন তরুণ ছাত্র লিখেছে এবং তার এই চিন্তাকে আমি স্বাগত জানাই। সে বলছে আমাদের বিশ্ববিদ্যালয় নয়, এখন আরো অধিক বিশ্ববিদ্যালয় নয়, আমাদের দরকার মানসম্মত শিক্ষা। আমি ওর সাথে খানিকটা মস্করা করে বললাম আমি দুইটাই নয় কেন, বিশ্ববিদ্যালয় দরকার, মানসম্মত শিক্ষাও দরকার। আমাদের আসলে দরকার শিক্ষার ভিত্তিটাকে শক্ত করা। শিক্ষার ভিত্তি শক্ত করার ভিত্তি কি? শিক্ষক। প্রতিষ্ঠান তো আসলে আগে যে শিক্ষা কেন্দ্রিক ছিল শিক্ষক কেন্দ্রিক। আমাদের শিক্ষকরা যদি অবহেলিত হয়, শিক্ষকদের বেতন যদি এত কম হয়, আমি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলছি, আমাদের উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা যদি খারাপ হয় তাহলে তারা ভালো শিক্ষা দেবে কিভাবে? ওরা বলে যে না এই শিক্ষকদের কি বলে কুকুরের লেজ, চোঙায় না বললে সোজা হয় না, অথবা ধরেন এরা আবার ফিরে যাবে, এই শিক্ষকরা রাজনীতি করে। আমি বলছি তাহলে আপনি ক্যাডেট কলেজগুলি ভালোভাবে চালাচ্ছেন কিভাবে? মানে তুলনামূলকভাবে তাহলে আপনি ওখানে বিনিয়োগ করছেন। বিনিয়োগে একমাত্র জিনিস নয়, বিনিয়োগের সাথে গভর্নেন্স আছে, অন্যান্য বিষয় আছে। সেই জন্য আমি বলছি আমরা যে আজকে আলোচনাগুলো করলাম ব্রিটিশ আমলের এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের তো শিক্ষা সার্বজনীন করার পদক্ষেপ নিতে হবে। এবং এই বিষয়ে আমি খুব ডগম্যাটিক। মাতৃভাষা শিক্ষা বিস্তারের ব্যবস্থা করা ছাড়া আপনি শিক্ষা বিস্তার করতে পারবেন না। যদি করেও থাকেন এটা স্থায়ী হবে না। আচ্ছা, এখন আসেন আমাদের প্রফেসর নাজিমউদ্দিন সাহেবের প্রশ্নে। মালয়েশিয়া তার বর্ণমালা বদলেছে। মালয়েশিয়ার একটা ভিন্ন ইতিহাস আছে। মালয়েশিয়ায় চীনারা আছেন, সংখ্যায় কম হতে পারে, তারা শক্তিশালী। এবং জানেন যে মালয়েশিয়া একটা কমিউনিস্ট বিদ্রোহ হয়েছিল, ইংরেজদের বহু কাঠখড় প্রদান করে এটা দমন করতে হয়েছিল 50-এর দশকে। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে আলাদা করা হয়েছে 65 সন নাগাদ। এবং মালয়েশিয়ার যে মালয় ভূমিপুত্ররা, তাদের মধ্যে আবার আধা ভূমিপুত্র আছে ভারতীয় তামিল বংশোদ্ভূতরা। এই যে জটিল সমীকরণ, ওখানে মালয়ানরা বেশিরভাগ মুসলমান, এবং আবার সেখানে চীনারা শতকরা 20 জন হলেও তাদের শক্তি কিন্তু শতকরা 60 জনের মতো। তো এই সমস্ত কারণে মালয়েশিয়ায় উনি যে সমাধান দিয়েছেন সেটা শুধু যদি তুলনা করতে চান, সত্যিকার তুলনা করতে হবে মোস্তফা কামালের সংস্কার নিয়ে। ওসমানিয়া সাম্রাজ্যের পরাজয়ের সময় মোস্তফা কামাল জাতীয় বীর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মোস্তফা কামালকে যদি কেউ বুঝতে চান তাদের কাজী নজরুল ইসলামকে বুঝতে হবে। নজরুল ইসলাম যেই বছর অগ্নিবীণা প্রকাশ করেন, একই বছরে তিনি যুগবাণী নামে একটি প্রবন্ধের বই প্রকাশ করেছিলেন। একদিন পরে তার পত্রিকা লেখা সম্পাদকীয় সংকলন, সেই বই সাথে সাথে ইংরেজরা 20 দিনের মধ্যে বাজেয়াপ্ত করে, এবং ভারত স্বাধীন হওয়ার আগে পর্যন্ত সেই বই রিলিজ করা হয়নি। সেই বই পড়ে দেখেন নজরুল ইসলাম কোন পন্থী ছিলেন যদি কেউ জিজ্ঞাসা করেন, তার বিষয়ে সবচেয়ে বড় বিশেষজ্ঞ হচ্ছেন কবি আব্দুল কাদির। তিনি বলছেন নজরুল ইসলাম ছিলেন কামালপন্থী। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হুররা হো হুররা। এই ধরনের কবিতা নজরুলের পক্ষে লেখা সম্ভব, বিকজ হি ইজ এ জিনিয়াস। কিন্তু তার মূল বক্তব্য হচ্ছে মুসলিম সমাজ যে অধঃপতিত হয়ে আছে সেটা হচ্ছে তার এই জাগতিক কাণ্ডজ্ঞানের অভাব। কামালকে কেন্দ্র করে উনি বলেছেন আপনার কিভাবে ইংরেজের অত্যাচার থেকে তিনি তুরস্ককে স্বাধীন রাখলেন গ্রিকদের বিরুদ্ধে, সেখান থেকে আমাদের উদাহরণ নেওয়া দরকার। তো কামাল যখন ক্ষমতা আসলেন 1923 সনে তিনি বললেন কি তুরস্কের পুরনো সুলতান যিনি ইংরেজদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছেন, মানে ইংরেজদের দোসর ছিলেন, যিনি পুরো স্বাধীনতা সমর্পণ করেছিলেন শুধু নিজের ক্ষমতার বিনিময়ে, তিনি তাকে প্রথমে ক্ষমতাচ্যুত করলেন, পরে দেশ থেকে তাড়িয়ে দিলেন, হত্যা করলেন না। এবং তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন তুরস্ককে যদি আধুনিক পৃথিবীর সাথে দাঁড় করাতে হয়, মানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হয়, তাহলে তার বর্ণমালাটা বদলাতে হবে, কারণ আরবিতে আমাদের দেশীয় বর্ণমালা নয়। আমরা তো ধার করেছিলাম, যদি আমি আরবি ধারই করে থাকি, এখন আমার তুরস্কে যদি বর্ণমালা নাই, তা আমরা পাশের দেশ থেকে বর্ণমালা ধার করব, পাশের দেশ মানে ইউরোপ থেকে ধার করব, তারপর ইউরোপীয় বর্ণমালা হুবহু নয়, তাতে আমি নিজে দেবো। যেমন ধরেন আমরা এখন তার নাম উচ্চারণ করতে পারি না, আমরা বলি কি রেসেপ তাইয়েব এরদোয়ান, ওর নাম তো রজব তৈয়ব এরদোয়ান। এরদোয়ান মানে আমাদের রিদওয়ানি,
কিন্তু তুরস্কে এরকম হয়, তুরস্কে সি মানে ইংরেজি জে, আর ই সিপি যখন লেখেন এটা উচ্চারণ হচ্ছে রজব, মানে সিটা জয় হিসেবে পড়তে হবে। যেমন জামাল পাশাকে মনে হয় যেন চেমাল পাশা লিখছে। ওদের যে বিদ্রোহীদের নেতা ছিল একজন জালাল, জালালি বিদ্রোহ বলে, কিন্তু মনে হবে ইংরেজিতে বললে সেলালি মনে হবে। অর্থাৎ তুরস্ক যে অর্থে রোমান হরফ গ্রহণ করেছে সেরকম উচ্চারণ নয় কিন্তু। এবং তুরস্কের আবার আরবি শব্দ কামাল, তুরস্কের শব্দ ক্যামাল হয়ে যাবে। আমাদের ছেলেদের নাম যে সেলিম হয়, এটা তুরস্কের প্রভাব। বাদশাহ জাহাঙ্গীরের পুত্র বা জাহাঙ্গীরের নাম কি? সেলিম, ডাক নাম। আমরা যে নাগরা সেলিম শাহী জুতা বলি না, এগুলো সব তুর্কি প্রভাব। তো মুস্তাফা কামাল যে কাজটা করেছে সেটা আমাদের তুলনীয়। মালয়েশিয়ার সাথে আমাদের পুরোপুরি মিল হয় না। মালয়েশিয়া যদিও বা পোস্ট কলোনিয়াল দেশ, মালয়েশিয়াও ইংরেজদের উপনিবেশ ছিল, কিন্তু মালয়েশিয়াতে বহুজাতিক যে সমস্যা সেটার একটা রেসপন্স হচ্ছে রোমান হরফে লেখা। এবং তারা আবার যে আধুনিকরণ করেছে, তারা যে একটা বিরাট পুত্র জায়া এবং সাইবার জায়া দুঃসহ করতেছে। যার কারণ কি? ওই যে বলছিলাম ক্যাপিটাল, পুরোপুরি ক্যাপিটালের কাছে আত্মসমর্পণ করেছেন। তাদের কাছে স্টেট এন্ড ক্যাপিটাল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সো কল নেশন। এবং তাদের নেশন যেহেতু দ্বিধা বিভক্ত, এই সমস্যা আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম। মনে করেন আপনি এখনো পাকিস্তানে আছেন, আপনার কি সমস্যা হতো? আপনি বলতো পাকিস্তানে 1973 থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা কয়টি জানেন অফিসিয়ালি, সাংবিধানিকভাবে? 8খানা। 1956 সালে 2খানা স্বীকার করতে তাদের এত ব্যাক পেতে হয়েছিল। এখন পাকিস্তানের যে ভুট্টো সময় যে সংবিধান হয়েছে 73-এ, it has recognized as many as 8 languages as the state language in Pakistan. উর্দু সহ পাঞ্জাবি, বালুচি এবং কি আপনার পুশতু, ব্রাহুই সব ভাষাকে স্বীকার করেছে। আফগানিস্তানে দেখেন দুটো ভাষা আছে, এটা হলো আফগান ফার্সিকে দারি বলে, আর হলো পুশতু। কিন্তু দারিটা সেখানে সম্মানজনক বেশি, পুশতুতে দিব বেশিরভাগ লোকের ভাষা। আমরা এই ধরনের পরিস্থিতি বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যে নাই, এইটা নিয়ে আমার কোনো দ্বিধা নাই, আমি তো একমত আপনার সাথেই। তো আমার বক্তব্য হচ্ছে আমাদের ভাষায় যা নাই সেটা করা সম্ভব কিনা। আজকে আছে, আমি এটা বলছি না। 1954 সনের ভাষা আন্দোলনের পরের যে যুক্ত ফ্রন্ট, তারা কি দাবি তুলেছিল? 21 দফা যে ছিল, এটা একটু আমি ফিরে দেখতে পারি, ভাষা আন্দোলনের ইতিহাস বইতে পাওয়া যাবে। তাদের একটা দাবি ছিল যে উচ্চশিক্ষা বাংলায় দিতে হবে এবং সরকারি চাকরিতে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা যেন বাংলায় দেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে। তাহলে ওইটা আমরা তখন হয়তো আবেগের জোরে বলেছিলাম, জানতাম না। তখন দেখেন প্রফেসর আবুল কাশেম বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, তিনি বাংলায় বই লেখা শুরু করেছেন। অনেকটা তিনি চেষ্টা করেছেন। মিরপুরে যে বাংলা কলেজ, এটা সরকারি কলেজ হয়েছে, এটা তারই প্রতিষ্ঠিত। উনি ভাষা আন্দোলনের সময় যে সংগঠন করতেন তার নাম ছিল তমদ্দুন মজলিস। ভাষা আন্দোলন অনেক লোকে করেছে এবং অনেকের প্রেরণা এত বেশি ছিল তারা সারা জীবন ওই সাধনাই করেছেন। তারপরেও কিন্তু জাতির বিকাশের পথে এটা টেকে নাই। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু বাংলা ভাষা শিক্ষার মাধ্যম হয়নি, উচ্চ পর্যায়ে হয়নি। নিম্ন পর্যায়ে যে হয়েছিল ব্রিটিশ আমলেই, উডের ডেসপাচের কথা যে বললাম আমি, এটা নোট করতে পারেন। 1854 সনে বলছেন যে দেশের শিক্ষা বিস্তার করতে হলে শিক্ষার মাধ্যম দেশীয় ভাষায় করতে হবে। উনি লিখছেন দেশীয় ভাষা মানে ভার্নাকুলার শব্দটা ব্যবহার করছেন তারা, যার আক্ষরিক করতে হচ্ছে দাসেদের ভাষা, নিম্নবর্ণের ভাষা আর কি। বর্ণ ইংরেজি, বাংলা কথাটাই কিন্তু ইংরেজিতে ভার্না হয়েছে ল্যাটিনের সূত্রে, বর্ণের ভাষা। মানে আপনি শব্দের গঠনে যান না, ভার্নাকুলার, VERNA, ভার্না মানে হচ্ছে বাংলা বর্ণ কথাটা। বর্ণ বলতে বলা হচ্ছে নিম্ন বর্ণ, নিম্ন। এটা রোমে দাসদেরকে ভার্নাকুলার বলা হতো, এই জন্যই রোমান ঐতিহ্য থেকে এসেছে। ইংরেজরা এটা চালু রেখেছে, ভার্নাকুলার এলিট, ভার্নাকুলার ভাষা হবে। এই জন্য হাই স্কুল দুই রকম ছিল, হাই ইংলিশ স্কুল, মিডল ইংলিশ স্কুল, ইংরেজিতে বলতে এমই স্কুল। আমি যে দ্বীপে জন্মগ্রহণ করেছি মহেশখালী, সেখানে স্কুলের নাম ছিল মহেশখালী মিডল ইংলিশ স্কুল, এমই স্কুল বলতো সংক্ষেপে। যা হোক, অনেকগুলো ছিল, টিচার্স ট্রেনিং ইত্যাদি। তো দেশীয় ভাষায়ও কিছু স্কুল ছিল, ওগুলিকে ভার্নাকুলার স্কুল বলতো, ওগুলিকে ইংলিশ স্কুল বলতো। এবং হাই ইংলিশ স্কুল বা মিডল ইংলিশ স্কুল, এইগুলি দেশে ইংরেজ আমলের শিক্ষা বিস্তারের প্রধান মাধ্যম ছিল। এগুলো মজার ব্যাপার হচ্ছে কোনোটা ইংরেজরা প্রতিষ্ঠা করেননি, দেশীয় লোকেরা করেছেন নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে। হিন্দু এবং মুসলিম, চট্টগ্রামের পটিয়াতে দেখবেন একটা বড় হিন্দুদের স্কুল আছে, আবার মুসলমানরা একটা প্রতিদ্বন্দ্বী স্কুল করেছে, রাহাত আলী স্কুল। আব্দুল করিম সাহিত্য বিশারদ ছিলেন ওই হিন্দু স্কুলের ছাত্র এবং উনি রাহাত আলী স্কুলের পছন্দ করতেন না। মুসলমান হয়ে উনি সংস্কৃতে ম্যাট্রিক পাস করেছিলেন। আমি পুরনো কলের কাহিনী বলছি, 1890-এর কথা।
তো এই ছিল বাংলাদেশের শিক্ষা বিস্তারের একটা চিত্র। উপনিবেশের শেষ 100 বছরের কথা বললাম। এখন দেশ স্বাধীন হওয়ার পর মজাটা হচ্ছে, এইটাই আমাদের চিন্তার বিষয়, যে দেশে দুটো ঘটনা একসাথে ঘটছে, তার মধ্যে সম্পর্কটা আপনি ঠিক করেন। প্রথম হচ্ছে দেশে ইংরেজি শিক্ষার মাধ্যম না কমে বাড়ছে। আপনি বলতে পারেন এটা আন্তর্জাতিক প্রবণতা, আমরা তার ব্যতিক্রম হবো কি হবে, আমরা তো ক্ষুদ্র দেশ। আপনার ডিকলোনাইজেশনে আমি আসতেছি। 2 নম্বর হচ্ছে একই সাথে শিক্ষার প্রসার না ঘটে, ওয়াহিদুদ্দিন মাহমুদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, শিক্ষার সংকোচন হচ্ছে। আমি বলবো বাংলাদেশে বর্তমানে বিতর্ককে এইভাবে ম্যাট্রিক্সটা সাজানো যায়। all those who want expansion of education until everyone is educated, মানে তাদের চাওয়া উচিত দেশীয় ভাষায়। আর যারা মনে করেন শিক্ষা সবার কাছে যাওয়া হচ্ছে সম্পদের অপচয় মাত্র, there are some people who are untaught, there are some people who are unteachable, এরকম কথা যারা বলে তারা মনে করে শিক্ষা সংকুচিত থাকা ভালো। এবং এইখানেই সমস্ত সম্পদ যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি সেখানে অতিরিক্ত ফল পাবেন। শিক্ষার মার্জিনাল ইউটিলিটি কমে যাবে যদি পিছনের দিকে লেজের দিকে দেন। কাজে লেজগুলি কেটে ফেলেন। গরিব লোককে শিক্ষা দেওয়ার দরকার নেই, ছোট লোককে শিক্ষা দেওয়ার দরকার নেই। এই যে ভদ্রলোকী মতাদর্শ, এইটার নাম ছিল ব্রিটিশ আমলে ফিল্টার ডাউন থিওরি। ফিল্টার ডাউন থিওরির মানে হচ্ছে আগে যদি সমাজের উপরতলাকে শিক্ষা দেওয়া হয়, তার আলো, তার খাদ্যের কণা নিচে টেবিলের তলায় পড়বে, গরিব ওখান থেকে এটা কুড়িয়ে নিয়ে খেতে পারবে। ইট উইল ফিল্টার ডাউন। এইটা ছিল ম্যাকলে প্রবর্তিত শিক্ষানীতির গোড়ার কথা। শিক্ষা সীমিত থাকবে এই সমাজের উচ্চ শ্রেণীর মধ্যে, তার কিছু কিছু ফলাফল লাভ নিম্ন শ্রেণী পাবে দীর্ঘমেয়াদে। দীর্ঘমেয়াদ কত বছর? বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু বলতেন 500 বছর। আগামী 500 বছরেও দেশের সার্বজনীন শিক্ষা প্রচলিত হবে না যদি আপনি বিদেশি ভাষাকে শিক্ষার মাধ্যম রাখেন। এখন অনেকে বলছে কি সেটা দরকারই নাই, দাসদের শিক্ষা দেওয়ার দরকার কি? আমেরিকার দাসপ্রথার সময় দক্ষিণের প্লান্টেশনে ওরা বলছে যারা শিক্ষা দিতে যায় তাদেরকে মেরে কেটে বের করে দিত দাস মালিকারা, বলে দাসদের শিক্ষা দিলে তারা বিদ্রোহ করবে। ওটা শিক্ষা বিরোধী ছিল। শিক্ষার অধিকার পাওয়ার জন্য মানুষকে বহু লড়াই করতে হয়েছে, কিন্তু আমাদের এখানে অধিকার স্বীকৃত হয়েছে, কিন্তু সেই অধিকার বাস্তবায়নের কোনো পদ্ধতি নাই। আমাদের হাইকোর্টের রায় কিন্তু সরকার বাস্তবায়ন করে না, এই হচ্ছে সমস্যা। তো যা হোক, আমি বলছি ডিকলোনাইজেশন বলতে যেটা আপনি বোঝাচ্ছেন, ইংরেজরা সেটাকে কি বলে? 1947-এর 20 বছর পর ইংরেজ সরকার কতগুলো বই বের করেছে, 11-12 ভলিউম বইগুলি, 12 ভলিউম বই বের করেছে। নাম কি? টিওপি। যারা ইতিহাসের ছাত্র তারা জানেন, ডকুমেন্টস অফ দি ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া। যে আইনের বলে ভারত স্বাধীন হয়েছে এর নাম কি? ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947। তার অধীনে নিকোলাস মানসেরে বলে এক লোকের সম্পাদনায় 12 খণ্ড বই বেরিয়েছে। আমি 12 খণ্ড মধ্যে দেখেছি, এরপর আরও বেরোতে পারে। সেই বইয়ের নাম হচ্ছে টিওপি বা ট্রান্সফার অফ পাওয়ার। ওরা এটাকে ট্রান্সফার অফ পাওয়ার বলে। তারা মনে করে কি আমরা ইংরেজের হাত থেকে ভারতীয় এবং পাকিস্তানি এলিটদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছি। তারা এটাকে রেভলিউশনও বলে না, লক্ষ্য করেন, তারা এটাকে ডিকলোনাইজেশনও বলে না। ডিকলোনাইজেশন সমাজবিজ্ঞানীরা বলছেন। আমরা এখন বলতে পারি দেয়ার ইজ এ প্রসেস অফ, যেটা বলেছেন, রিকলোনাইজেশন। কলোনাইজেশন অফ হায়ার এডুকেশন নয়, এটাকে রিকলোনাইজেশন বলে আমি বেদিও মনে করি। এই জন্য আমাদের নকিব মোহাম্মদ নসরুল্লাহকে আমরা গাল দিতে পারি না। উনি আগে লিখেছেন ইমাজিনিং, ইমাজিনিং দিয়ে রিটাকে উনি দখল করে রেখেছেন। মানে ইমাজিনিং, আমরা কি এমন একটা অবস্থা ভাবতে পারি যে এর বিকল্প কি হবে? সেই কথার উত্তরে আমি বলছি, আমাদের এখানে বই নাই। জালালউদ্দিন সাহেব যেটা জিজ্ঞাসা করলেন, যে সেই বই আগেও তো ছিল না। ব্রিটিশ আমলে রাধানাথ শিকদার, যিনি হিমালয় পর্বতের এভারেস্ট ম্যাপে ছিলেন এবং উচ্চতা জরিপ করেছিলেন ত্রিকোণমিতিক পদ্ধতির মাধ্যমে, যে তিনি কিন্তু বাংলায় লিখতেন, অনেক বই তিনি লিখেছেন। তখন রাজেন্দ্রলাল মিত্র বিবিধার্থ সংগ্রহ নামে একটা মাসিক পত্রিকা বের করতেন। এর অনেক পরে বঙ্কিমের বঙ্গদর্শন বেরিয়েছে। এই মাসিক পত্রিকাতে তারা অনেক পরিভাষা তৈরি করেছেন, অক্ষয় কুমার দত্ত প্রভৃতি। নাহলে আজকে যে আপনি জ্যামিতি বলেন, এটা কেমন করে তৈরি হলো? জিওমেট্রির অনুবাদ হিসাবে। এই যে গণিত, অজস্র ভাষা, এই যে জিওগ্রাফিকে ভূগোল বললেন, আপনি আক্ষরিক অনুবাদ করেন জিও রাইটিং, জিওগ্রাফি মানে, কিন্তু বাংলা অনুবাদ করার সময় তারা ইমাজিনারি অনুবাদ করলেন ভূগোল, দুনিয়াটা গোল। এইভাবে অজস্র যে পারিভাষিক শব্দ তৈরি হয়েছে, বীজগণিত, পাটিগণিত, এগুলো অজস্র, সেগুলো ঊনবিংশ শতাব্দীর মনীষীদের কীর্তি।
পুরনো ভারতীয় ভাষা এবং মানুষের মুখের ভাষা সব মিলিয়ে তারা তৈরি করেছে। ভালো মন্দ যাই হোক, এই জন্য আমরা স্কুলে এখন হাই স্কুলে জ্যামিতি বাংলায় পড়াতে পারি। ইউক্লিডের জ্যামিতি আমার বাবা পড়তেন ইংরেজি ভাষায়। আমার বাবা কলকাতায় পড়তেন 1933 সনে, আমি দিকে তার বইয়ের নিচে দাগ আছে, সবগুলো ইউক্লিডের জ্যামিতি, তারপর যাদবের পাটিগণিত, অ্যারিথমেটিক সব ইংরেজিতে আমার বাবা পড়তেন। আমি দেখলাম কি একই জিনিস আমি বাংলায় পড়ছি। আমি পড়ছি 1968 সনে, 1969 সনে। ওই বাবার বইগুলো আমি নষ্ট করেছি, ট্রাঙ্কের মধ্যে উনি রেখে দিয়েছিলেন। ওদের স্লেট দিয়ে দাগ দিতেন বইয়ের নিচে, স্লেট পেন্সিলের খড়ি মাটি দিয়ে বইয়ের নিচে দাগ দিতেন। তো বাংলাদেশে 1940 পর্যন্ত ইংরেজি মিডিয়াম ছাড়া মেট্রিক পরীক্ষা দেওয়া যেত না। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম অনুমোদন করে 1940 সনে এখন থেকে বাংলা পরীক্ষা দেওয়া যাবে। অথচ একসময় বাংলায় পরীক্ষা দেওয়ার বিধান ছিল, এটা তুলে দিয়েছিল এক সময়। এই কাহিনী আর বাদ দিলাম। বাংলাদেশ স্বাধীন হলো 1940-এর 30 বছর পরে। পাকিস্তান আমলের ডামাডোলের মধ্যে একসময় উর্দু বাধ্যতামূলক করেছিল ক্লাস 7 থেকে সবার জন্য, কিন্তু বাংলাদেশের হাই স্কুলে এটা অনুসরণ করেনি, সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও। এইগুলি অনেক ঘটনা ঘটেছে। ডিকলোনাইজেশন বলতে যে আপনি কিছু বুঝে থাকেন যে এইখানে শিক্ষার মাধ্যম বা আবহাওয়া বদলেছে, তা কিন্তু ঘটেনি। ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে, এটা আপনি বলতে পারেন ইট ইজ এ ট্রান্সফার অফ কলোনাইজেশন। আমাদের এক ব্যুরোক্রেসির হাত থেকে আরেক ব্যুরোক্রেসির হাতে। আমরা যেটাকে বলতাম স্টিল ফ্রেম অফ দি ব্রিটিশ এম্পায়ার, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তাতে মোট অফিসার ছিল 1947 সনে 1200 মতো। তার মধ্যে 600 ছিল সাদা ইংরেজ আর 600 ছিল ভারতীয় হিন্দু মুসলমান। মানে হিন্দুদের পরিমাণ বেশি ছিল, মুসলমানদের পরিমাণ কম ছিল। এইটাই ভাগাভাগি হয়েছে। সিভিল সার্ভিস ভাগ হয়েছে, আর্মি ভাগ হয়েছে, এমনকি টাকা পয়সা ভাগ হয়েছে। ভারত বহুদিন এই টাকা পয়সা দেয় নাই পাকিস্তানকে। এখন আমরা যেহেতু সবাই পাকিস্তান বিরোধী হয়েছি, ন্যায্য কারণে ওই যুগের ইতিহাস আমরা আলোচনা করি না। আমি শিক্ষার ক্ষেত্রে বলবো ইংরেজি আমলের শিক্ষাটা পাকিস্তানেরও ফলো করে। পাকিস্তান আর্মিতে যান, ইংরেজি ছাড়া কথা বলে না। ইন্ডিয়ান আর্মিও তাই, বাংলাদেশ আর্মিও তাই। এবং সবকিছু আমরা শুধু ওদের অনুকরণে, ওদের মর্যাদা পাওয়ার জন্য আমরা জানি যে আর্মির সাথে তুলনা করা যায় আমাদের। এখানে নিশ্চয়ই আর্মির কোনো গোয়েন্দা থাকবে, তারা এটা লিখে রাখতে পারেন। আমাদের টিচার্স ক্লাবে গেলে দেখা যায় আমাদের খাদ্য কীরকম, আমাদের বসা কীরকম, পরিচ্ছন্নতা কীরকম, আর আর্মি ক্লাবে গেলে দেখা যায়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাবে গেলে মনে হয় 4র্থ শ্রেণীর কর্মচারীদের ক্লাবে এসেছি। তার খাওয়া, তার বসা, তার বেড়াদের পোশাক আশাক, তাদের পরিচ্ছন্নতা, তাদের খাদ্যের মান, কেন? এটাই নির্দেশ করে আসলে কত ধানে কত চাল। আপনি রিকলোনাইজেশনের কথাই বলতেছি আমি এই কারণে যে এখন যে নতুন কথাটা আপনার তুলেছেন ওবি, এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ অফ কলোনাইজেশন। এটার প্রধান কর্তা হচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদির যে নির্দেশাবলী আমরা অক্ষরে অক্ষরে পালন, এই যে এতগুলি কোর্স আপনাদের করতে হচ্ছে, আসলে এটার কোনো দরকার আছে কিনা, অথবা থাকলেও আমরা নিজেরা এটার উদ্যোগ নিতে পারি নাই। আমাদের মধ্য থেকে এডুকেশনাল কনফারেন্সগুলি কোথায় এখন? আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্তব্য কী? আমরা যদি এই যে প্রবন্ধ লিখে আমরা প্রমোশন নিতে চাই, খুব ভালো জিনিস। স্কোপাস ইন্ডেক্স জার্নালে আমরা লেখা ছাপবো এবং প্রমোশন দেবো, খুব ভালো জিনিস। কিন্তু আমরা যে বিদেশে গিয়ে পড়ে আসছি, আমি রুশ ভাষায় পড়ে আসছি, আপনি ফ্রেঞ্চ ভাষায় পড়ে আসছেন, উনি জাপানিজ ভাষায় পড়ে আসছেন, উনি ইংরেজিতে পড়ে আসছেন, সেটার ফলাফল দেশে পরিবেশন করার মাধ্যম কি? আপনি যে ক্লাসে পড়ান সেটা আপনি লিখে প্রকাশ করেন না। আপনার প্রত্যেকটা প্রবন্ধ প্রকাশ করতে দরকার নেই। একজন প্রফেসর বছরে একটা প্রবন্ধই প্রকাশ করুক। আপনি গবেষণা করে দিন যে এই বিষয়ে কি অন্য দেশে কি পড়ানো হয়। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি আপনাদের। প্রাথমিক শিক্ষা কত বছরের? আমরা কেউ কি প্রশ্ন করেছি প্রাথমিক শিক্ষা 5 বছরের কেন? পাকিস্তানে বলা হয়েছিল প্রাথমিক শিক্ষা হবে 4 বছরের, তারপরে পঞ্চম ষষ্ঠ শ্রেণী হবে আরেকটা পর্যায়, তারপরে হবে সপ্তম থেকে দশম শ্রেণী আরেকটা পর্যায়। পৃথিবীর সব দেশে আপনি দেখেন প্রাথমিক শিক্ষা 6 বছরের। খোদ ভিয়েতনামে দেখেন, গরিব দেশের মধ্যে, আমেরিকায় দেখেন, কানাডায় দেখেন, বিলেতে দেখেন, এটা আপনার চোখে পড়ে না? জাপানে দেখেন। কিন্তু আমাদের দেশে কোনো শিক্ষাবিদকে আমি এই প্রশ্ন করতে দেখিনি যে আমাদের প্রাথমিক শিক্ষা 5 বছরের কেন। এটা আরবিট্রারি নয়, এটা একটা হিসাবের ফল। আপনার মনে করছে গরিবের বাচ্চার বেশি পড়ার দরকার নেই, আপনার বাচ্চার 5 বছর পড়লেই হবে। কিন্তু একটা ছেদ রয়ে গেছে। ক্যাডেট কলেজ 7ম শ্রেণী থেকে শুরু করে কেন? 6ষ্ঠ শ্রেণী শুরু করে না কেন? ওই পুরনো লিগেসিটা। কারণ বিলেতে হাই স্কুল শুরু হয়, ফ্রান্সে এটাকে লিসে বলে, 7ম শ্রেণী থেকে শুরু হয়। আমি এক পৃথিবীতে কোনো আফ্রিকার কলোনি, ইংরেজ কলোনিগুলি ছাড়া আর বাংলাদেশ ছাড়া আর কোথাও আমি দেখি না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান একই জিনিস, এরা 5ম শ্রেণীতে পড়ায়, এটা হলো প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এলিমেন্টারি এডুকেশন হচ্ছে 6 বছর। এই কথা আমাদের কোনো পণ্ডিত জিজ্ঞাসা করে না। আমরা সব মাছি মারা কেরানি। ইউরোপেরা যা পড়ায় আপনি তাই পড়ান।
আমি কয়েকটা অবভিয়াস প্রশ্ন করছি আপনাকে। আগেও বললাম যে আমরা যে ক্লাস 9 থেকে সায়েন্স, আর্টস, কমার্স ভাগ করেছি, এখন বিরাট যে ব্যবসায় প্রশাসন শিক্ষা, ব্যবসা শিক্ষা, মানবিককে 3 নম্বরে দিয়েছে বিজ্ঞাপন। আমি দেখি বিজ্ঞান, ব্যবসা শিক্ষা এবং মানবিক, এইগুলিতে আমরা ভর্তি করি। আমি যে আসার সময় গতকাল দেখতেছিলাম, এই ভাঙার পথ দিয়ে আসার সময় এসব ভাঙা বিজ্ঞাপন দেখতেছিলাম। কলেজগুলি বিজ্ঞাপন দিচ্ছে কেন? আগে আমাদের সময় ছিল আগে মানবিক, তারপরে বিজ্ঞান, তারপরে ব্যবসা শিক্ষা, তারপরে আরও 3টা ছিল কিন্তু, ইন্ডাস্ট্রিয়াল আর্টস, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন। এখন দেখেন না আমাদের বড় বড় মৌলানা সাহেবরা, ইসলামী আন্দোলনের নেতারা বলছে না মিউজিক শিক্ষক দেওয়া যাবে না। আমি তো অবাক হয়ে গেলাম, আজকে আপনারা গান গাইলেন এখানে। আমি ভাবতেন দেখেন চরমোনাই পীরের সদস্যরা থাকলে তো আপনার গান বন্ধ করে দেবে। না না, অর্থাৎ ইসলামের নামে অনেকে এই ধরনের কথা বলতেছেন যে গান মাত্রই খারাপ। নজরুল ইসলামকে এর বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। নজরুল ইসলামকে কাফের বলার লোকের অভাব ছিল এদেশে। মানে আমাদের আত্মসমালোচনা করতে হবে। নজরুল ইসলাম, আব্বাস উদ্দিন, জসিম উদ্দিন, এরা গ্রামে গ্রামে গিয়ে হারমোনিয়াম নিয়ে বলে কি আমার কাছে গান এবং ইসলাম সমার্থক, আমার জায়নামাজ আর আমার হারমোনিয়াম পাশাপাশি। এটা আব্বাস উদ্দিনের কথা। নজরুল ইসলাম কি করেছেন? নজরুল ইসলাম গান গাইলেন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। এখন সব জায়গায় এটা গান না গাই আর চলে না। মানে অথবা তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমার চাঁদ দোলে। এটার পরে আর বাঙালি মুসলমান গান না গেয়ে পারলো না। অথচ আগে মনে হয় গজল শুধু উর্দুতেই গাওয়া যায়, ফার্সিতেই গাওয়া যায়। বাংলাতে যে গজল গাওয়া যায় নজরুলে, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনি আজি দোল, এই যখন নজরুল গিয়েছেন এক একটা জিনিয়াসের আবির্ভাব হয়। জিনিয়াস তো প্রতিদিন আসে না, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় এরকম কোনো জিনিয়াস আসেনি। নজরুল ইসলাম হচ্ছে সেই শিশু যে হাই স্কুল শেষ করতে পারেনি। আমাদের এটা মনে রাখতে হবে। এই জন্য বলছি শিক্ষা যদি আপনি ডিকলোনাইজেশন করতে চান, নজরুলের যুগমানি বইটা পড়লেই তো হয়। আমাদের অনেক বাঙালি মুসলমান মনীষী, তাদের মধ্যে আছেন কাজী আব্দুল ওদুদ, তাদের মধ্যে আছেন হুমায়ুন কবির, মানে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। এমনকি আমার গুরু আহমদ শফা তাদের দলভুক্ত। আমি দুঃখের সাথে স্বীকার করছি। তারা বলছেন নজরুল ইসলাম একজন আবেগতাড়িত কবি মাত্র, তার মধ্যে যুক্তির লেশ মাত্র ছিল না। কথাটা তো পুরোপুরি সত্য না। নজরুলের কয়েকটি প্রবন্ধের বই, দুর্দিনের যাত্রী, যুগবাণী, আমি বেশি লিখতে পারেন না অল্প বয়সে, সেগুলির মধ্যে গভীর চিন্তার প্রকাশ আছে। তার একটা প্রবন্ধ নাকি বাংলার মুসলিমকে বাঁচাবে কে, বাঙালির বাংলা, এই প্রবন্ধগুলি পড়ে দেখেন। নজরুল রচনা বলতে তো পরিষ্কার পাওয়া যায়, আমাদের লাইব্রেরিতে নিশ্চয়ই আছে। তাহলে দেখা যাবে ডিকলোনাইজেশনের পথ নজরুল বলেছেন, শুধু কবিতায় নয়, নিবন্ধেও বলেছেন, উপন্যাসেও বলেছেন। নজরুল যখন লড়াই করতে গিয়েছিলেন, ইংরেজদের পক্ষ হয়ে লড়াই করতে গিয়েছিলেন অল্প বয়সে তুর্কিদের বিরুদ্ধে, কিন্তু ওখানে গিয়ে তার মনের মধ্যে একটা বিপ্লব ঘটে যায়। উনি তো আসলে যুদ্ধক্ষেত্রে যাননি, উনি পেশোয়ার পর্যন্ত গিয়েছিলেন। পেশোয়ারের পাশে নৌশেরা বলে একটা শহর ছিলেন, ওখানে ট্রেনিং নিয়ে তিনি আবার করাচি সেনাবাহিনীতে এসেছিলেন। সেখান থেকে ফিরে আসছেন। সেই সময় লেখা তার চিঠি, তাতে করে দেখা যায় তিনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে একটা বিপ্লব ঘটে গেছে। একটা ঘটেছে রাশিয়ায়, আর একটা ঘটছে তুরস্কে। মানে তুরস্কটা ঘটবে তখনও আর কি। আমি এই জন্য বলছি বাংলার মানুষের মধ্যে নতুন করে চিন্তার একটা উপাদান আছে। উদাহরণস্বরূপ বললাম নজরুল ইসলাম। আপনার তো পূর্বসূরি লাগবে। মানুষ ইতিহাস নির্মাণ করে বটে, তবে সে যেমন ইচ্ছা তেমন নয়। অতীত থেকে নিয়ে আসা ঘটনা প্রবাহের মধ্যেই আপনাকে স্থাপন করতে হবে। তো ডিকলোনাইজেশন সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে এরকম, আপনি যদি মানুষ হয়ে থাকেন, দাস হতে চাইলে এটা আপনার স্বাধীনতা। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনার হবে মানবিক মর্যাদা, মানে হচ্ছে স্বাধীনতা। এবং মানুষের সাথে সম্পর্ক না করলে আপনি জাতি গড়ে তুলতে পারবেন না। তো জাতি গড়তে হলে আমি শুধু শিক্ষিত হব, আমি শুধু ধনী হব, আর কারো বিষয়ে আমি চিন্তা করব না, এটা স্বার্থপরের চিন্তা। এটা না জাতীয় চিন্তা, না ইসলামী চিন্তা। আমি মনে করি ইসলাম বলে যে আমরা একটা বড় টার্ম দিয়ে তার নিচে সব লুকিয়ে রাখতে চাই, এটা ঠিক নয়। আমি বলবো ইসলামের ইতিহাস তো একটা সভ্যতার ইতিহাস, সেটার থেকে তো আমাদের এত কিছু শেখার আছে, তো সেটা আমরা বাদ দেবো কেন? আমি বলছি আমরা বলতে বোঝাচ্ছি হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই আমরা শিখতে পারি মুসলিম সভ্যতা থেকে। যেমন আমরা গ্রিক সভ্যতা থেকে শিখতে তো কখনো পিছপা হইনি। আমার ইংরেজদের কাছে শিখতেও আমার কোনো দ্বিধা নেই। আমরা ইংরেজদের কাছে দাসত্ব শিখবো না। ইংরেজরা দাসপ্রথা ব্যবসা করেছে 300 বছর, সেটা শিখবো কেন? আমরা যদি ইংরেজদের কাছে স্বাধীনতার বাণী শুনে থাকি, আমাদের টমাস পেইনের বই পড়ে থাকি, তাহলে আমরা স্বাধীনতার পক্ষই নেব। কাজে কাউকে ব্ল্যাঙ্কেট হিসেবে ফেলে না দিয়ে আমরা এটাই করি। এই হচ্ছে আমার বক্তব্য। এইটা নিয়ে আমি একটু আলোচনা করেছি। আরও একটা এর মধ্যে জিনিস আছে, সেটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন। আপনি যদি অ্যালজেব্রার প্রাথমিক লেভেলের ছাত্র হন, আমরা জানি আমরা পক্ষান্তর করি, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাখতে হয়। তো
আপনি নন ফর্মাল এডুকেশনটাকে যদি একটু অ্যালজেব্রা হিসেবে 3টা টার্ম হিসেবে দেখেন, একটা এডুকেশন, একটা ফর্মাল, একটা নন, মাঝখানে হাইফেনটা বাদ দেন, তাহলে নন ফর্মাল এডুকেশন কি? এটা হলো ফর্মালি স্পিকিং নন এডুকেশন। এবং এটা আপনি কাকে দিচ্ছেন? যারা শিক্ষার সুযোগ বঞ্চিত। ধরেন 14 বছর হয়ে গেছে বাচ্চার বয়স, সে স্কুলে যেতে পারে না। আমরা আগে করতাম না অ্যাডাল্ট এডুকেশন, নাইট স্কুল, সেরকম এটা হচ্ছে কি সুযোগ বঞ্চিত শিশুদের স্কুল। নাম দিয়েছে নন ফর্মাল, বাংলা অনুবাদ করেছে উপ আনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর। কেন এটা করলো? যেহেতু অনেক শিশু যথাসময়ে স্কুলে যেতে পারেনি, তাদের দেওয়ার জন্য। কিন্তু তারপরে তাদেরকে বলা হচ্ছে 4 বছর তাদের পড়িয়ে তারা তাদের কর্মক্ষেত্রে উপযুক্ত বলে ছাড়পত্র দিয়ে বের করে দেবে। আমি বললাম প্রাথমিক শিক্ষা আমাদের সাধারণভাবে 5 বছরের, এটা শেষ করে আপনি হাই স্কুলে যান, মিডল স্কুলে যান, কিন্তু এদের জন্য 4 বছরের পরে সে কর্মক্ষেত্রে চলে যাবে। এখন বলা হচ্ছে না, তাকে আমরা আরও উচ্চতরে যাওয়ার সুযোগ করে দেব। কিন্তু বাস্তবে আমাদের এনজিওদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এনজিও হচ্ছে ব্রাক, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এটা এখন ব্রাক নামে পরিচিত, ব্র্যাকও বলে ওরা। এই ব্র্যাকের বড় ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু তার এই শিক্ষা শাখাটা কিন্তু অনেক বেশি প্রসারিত। সরকারেরও কিছু আছে নন ফর্মাল। তার মানে বোঝা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে এটাকে আপনার মনে হতে পারে বৈচিত্র্য এবং একই সাথে বৈষম্যও বটে। আপনার বাচ্চা যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত না পড়ে, আপনি তাকে বাজারে কাজ করতে দেবেন না, আপনি যদি সামর্থ্যবান পিতা হন। কিন্তু অন্যের ছেলের জন্য আপনি বলছেন, তাহলে সবার জন্য শিক্ষা এবং শিক্ষা সবার অধিকার, এই কথার সাথে এটা যায় না একসাথে। এবং যারা মানসম্মত শিক্ষা চাই, এই বিষয়ে আমি আগেই মন্তব্য করেছি, মানসম্মত শিক্ষা হচ্ছে একটা থিনলি ডিসগাইজড মেটাফর ফর লিমিটিং এডুকেশন। মানুষ যখন বলে যে আমি মানসম্মত শিক্ষা চাই, সে আসলে মেসেজ যেটা দেয় এইবার সেটা হচ্ছে কি, আমি সবার জন্য শিক্ষা চাই না, আমি শুধু মানসম্মত শিক্ষা চাই। আবার একই সাথে স্ববিরোধী কথা বলছে, বৈষম্য আমি বিলুপ্ত করতে চাই। এই দুটো কথা হচ্ছে সোনার পাথর বাটি, রাউন্ড স্কোয়ার। আপনি একই সাথে বলছেন, অর্থাৎ ইউ আর ব্লোয়িং বোথ হট অ্যান্ড কোল্ড। আপনি এক নাক দিয়ে গরম বাতাস আসছে, আর এক দিয়ে ঠান্ডা বাতাস আসছে, একই মুখ দিয়ে বলছেন কথাটা। এই জন্য আমি মনে করি যে এইটা হচ্ছে কনসিট, ডিসেপশন। সাধারণ মানুষকে আপনি ব্যবহার করে ক্ষমতায় যাবেন, কিন্তু আপনি সাধারণ মানুষের উপকার করবেন না। মানে তার যে অধিকার, উপকার বলতে বোঝাচ্ছে তার অধিকার লাভে সুযোগ দেবেন না। এই যে বাংলাদেশে এই সমস্যাটা আজকের নয়, এখন তো হচ্ছে, আমি যখন বললাম কি শিক্ষা বঞ্চিত কারা, এটা কি কোট আনকোট ক্ষুদ্র জাতি নাকি না এরা বাঙালি জাতি হিসেবে? আচ্ছা, এরা কেউ মুসলমান? তাও নয়, এরা আবার মুসলমানই, কিন্তু এরা শুধুমাত্র ক্লাসের দিক থেকে আপনার থেকে আলাদা। এই ঘটনাটা বাংলাদেশে কি রূপ নিয়েছিল, এই জন্য আমি কষ্ট করে যে বই নিয়ে আসছি, তাতে একটা বই আপনাদের দেখায়। 1882 সনে হান্টার কমিশন, যে ভারতের প্রথম ইন্ডিয়ান এডুকেশন কমিশন, তাতে তখন ভারতের 10-11টা প্রদেশ ছিল, প্রত্যেক প্রদেশের জন্য আলাদা আলাদা রিপোর্ট করেছেন ওরা, জেনারেল রিপোর্ট ছাড়াও। বাংলাদেশ অংশের যে রিপোর্ট, তাতে নবাব আব্দুল লতিফের সাক্ষ্য আছে, 21 জনের সাক্ষ্য নিয়েছিলেন। আমি নবাব আব্দুল লতিফের দেওয়া একটি প্রশ্নের উত্তর আপনাদের পড়ে শোনাই, তাহলে আপনার প্রশ্নের উত্তর পাবেন। আমি দেখাচ্ছি, নবাব আব্দুল লতিফ বলছেন, আমি দেখাচ্ছি রিপোর্টে, খুবই ইন্টারেস্টিং সাক্ষ্যগুলি। নবাব আব্দুল লতিফকে ডাকছেন তিনি, তাকে জিজ্ঞাসা করছে, হান্টার জিজ্ঞাসা করছেন, জবাব দিচ্ছেন নবাব আব্দুল লতিফ। হান্টারের জিজ্ঞাসা হচ্ছে, উইল ইউ প্লিজ স্টেট ইউর ভিউজ as to the present state of primary education amongst the Mohammedans of Bengal and describe the means which you would suggest for extending and improving the same. অনেকটা মনে হচ্ছে আমি তো নবাব আব্দুল লতিফ নই, কিন্তু ঘটনাটা হচ্ছে সেই রোলে আমাকে অভিনয় করতে হচ্ছে, কাজে ওনার প্রশ্নটা আমি দিচ্ছি। উনি বলছেন, I find from the tables given at page 107 of the General Report on Public Education in Bengal, উনি বলছেন that during the year the number of Mohammedan boys in primary schools, ইয়ারটা হচ্ছে 1881, 1880-81 সনের ডাইরেক্টর জেনারেল অফ পাবলিক ইনস্ট্রাকশনের রিপোর্ট অনুসারে তথ্য হচ্ছে এরকম, যে বলছে the number of Mohammedans boys in primary schools in Bengal, Bihar and Orissa was 1,56,081 out of a total population of about 21 millions. 2,10,00,000 জনসংখ্যার মধ্যে ছাত্র হচ্ছে 1.5 লাখ। মোহামেডান ছাত্ররা বাংলা, বিহার, উড়িষ্যায় মিলে।
দেখেন অ্যাডামের রিপোর্টের পরের এটা প্রায় 50 বছর পরের রিপোর্ট, শিক্ষার কি ডিক্লাইন হয়েছে দেখছেন। A proportion which speaks for itself. আব্দুল লতিফ বলছেন a proportion, অনুপাতটা দেখেন আপনি, শতকরা এভাগও নয়। আচ্ছা দেখাচ্ছি 21 মিলিয়ন মানে 2,10,00,000-এর মধ্যে এই হচ্ছে অবস্থা। 21 মিলিয়ন 210 লাখের মধ্যে 1.5 লাখ, শতকরা আধারও কম। I think that this is not at the present time a complete system based on sound principles for the primary education of the Mohammedan peasantry of Bengal. আমি এই কথাটা আরও উচ্চারণ করছি, আর বেশি যাব না। তখন বলা হচ্ছিল বাঙালি মুসলমানের মাতৃভাষা কি। অনেকে আব্দুল লতিফের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে গেছেন, আমার শিক্ষকরা সহ, যেমন ধরেন ডক্টর আহমদ শরীফ। এখনও তরুণ গবেষকদের মধ্যে যে আবুল হাসান খান চৌধুরী ছিলেন আপনাদের এখানে, তার বন্ধু মোর্শেদ শফিউল হাসান, এরা এখনও লিখছেন যে নবাব আব্দুল লতিফ বলেছেন বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু। কিন্তু এই রিপোর্ট পড়ে দেখবেন কোথাও তিনি তা বলেননি। তিনি বরঞ্চ উল্টোটাই বলেছেন, বাঙালি মুসলমানদের মাতৃভাষা বাংলা এবং তাদের বাংলাতেই পড়াশোনা করা উচিত। শুধু তিনি এটা বলেছেন, এই বাংলা ভাষাটাকে সংস্কৃতওয়ালা পণ্ডিতেরা ফোর্ট উইলিয়াম কলেজের সূত্র ধরে নষ্ট করে ফেলেছেন, অতিরিক্ত সংস্কৃত শব্দ ব্যবহার করে। বরঞ্চ মানুষ আদালতে যে ভাষায় কথা বলে বাংলায়, নিম্ন আদালতে, বাড়িতে যে করে কথা বলে সেই ভাষাতে স্কুলে পড়ানো উচিত। এটা পরিষ্কার আছে স্টেটমেন্ট। আমি এটা আপনাদের পড়ে শোনাচ্ছি, যেন এটা এখন সহজলভ্য নয়, এটা কোনো প্রকাশিত নয়, এটা এই দলিলের মধ্যেই আবদ্ধ আছে। আব্দুল লতিফের রচনাবলী 1968 সনে 2 জন পণ্ডিত বের করেছেন, ডক্টর মোহর আলী এবং ডক্টর এনামুল হক। এনামুল মানে জাদুঘরের এনামুল হক। কিন্তু তারা কেউ এইটার সন্ধান পাননি, এটা ওই রচনাবলীর মধ্যে নেই। কিন্তু সেই জন্য আমি আরেকটা পড়ে শোনাচ্ছি। তো উনি বললেন যে তাহলে বাংলা এখন কি হচ্ছে। Nor do I believe that the ordinary Bengali Pathshala is suited to the requirements of the Mohammedan peasantry. কারণ কি, ওইখানে সংস্কৃত পণ্ডিতেরা এমনভাবে পড়ান যেতে মানুষ বাংলা ভাষা আগ্রহ হারিয়ে ফেলে। এটি উনি বাংলা ভাষা করে বলছেন। এই জন্য আমার গুরু আহমদ সফা পর্যন্ত এই ডিসেপশনের শিকার হয়েছিলেন, যে নবাব আব্দুল লতিফ তো উর্দুকে ভাষা, মুসলমানের ভাষা বলেছিলেন। উনি কিন্তু বলেননি। উনি বলছেন যে আমরা যারা অতি অল্প সংখ্যক লোক পারস্য থেকে এসেছি অথবা দিল্লি থেকে বাংলায় বসতি করেছি, আমাদের ভাষা উর্দু, আমরা উর্দুতে শিক্ষার অধিকার চাই। কিন্তু মুসলিম পেজেন্ট্রি অফ বেঙ্গল, স্পেশালি লোয়ার ডিস্ট্রিক্ট, তারা তো বাংলাতেই পড়বে। এটা পরিষ্কার আছে এই দলিলের মধ্যে। এটা আমি প্রকাশ করবো শিগগিরই, ইনশাআল্লাহ আপনারা হয়তো পাবেন। তো এইখানে উনি বলেছেন, এই যে একটা উদাহরণ দিচ্ছি, তিনি একজন ইংরেজ লেখকের উদ্ধৃতি দিয়ে বলছেন, উইলিয়াম হান্টারের বই থেকে উদ্ধৃতি দিয়া, উনি নিজে হান্টারকে বলছেন আপনার বইতে তো আপনি কথা লিখেছেন। সে কি লিখেছেন, এটা হান্টারের কথা। দি ট্রুথ ইজ দ্যাট আওয়ার সিস্টেম অফ পাবলিক ইনস্ট্রাকশন ignores the 3 most powerful instincts of the Muslim heart. In the first place, it conducts education in the vernacular of Bengal, a language which the educated Mohammedans despise, and by means of Hindu teachers whom the whole Muslim community hates. লক্ষ্য করার বিষয়, the Bengali schoolmaster talks his own dialect and a vile Urdu, the latter of which is to him an acquired language almost as much as it is to ourselves. আমরা ইংরেজরা যে উর্দু বলি, এটা যেমন ভাঙা ভাঙা, এই বাংলার হিন্দু টিচাররা এরকম ভাঙা ভাঙা উর্দু বলে। ইনি কলকাতার কথাই বলছেন। তারপরে বলছেন, moreover his gentle and timid character unfits him to maintain order among Musliman boys. এটার মধ্যে একটা রেসিস্ট স্লার আছে, এটা যদি উপেক্ষা করি। Nothing on earth, said a Musliman husbandman recently to an English official, would induce me to send my boy to a Bengali teacher. এখানে বেঙ্গলি টিচার বলতে বলা হচ্ছে হিন্দু টিচার ইংরেজদের চোখে। এই ছিল ভাষাগত অবস্থা তখন। উনি বলছেন বাংলার মুসলমানদের শিক্ষার চিত্র এত শোচনীয় কেন। ওনাকে এরকম আরও প্রশ্ন করেছে, আমি এখানে উত্তর পড়বো না, প্রশ্নগুলি শুধু পড়িস নাই। দ্বিতীয় প্রশ্ন ছিল, কাইন্ডলি স্টেট অলসো ইউর ভিউজ অ্যাজ টু দি প্রেজেন্ট স্টেট অফ মিডল ক্লাস এডুকেশন অ্যামাং দি মোহামেডানস অফ বেঙ্গল, অ্যাজ অলসো দ্য মিনস দ্যাট মাইট বি ডিভাইসড ফর এক্সটেন্ডিং অ্যান্ড ইম্প্রুভিং ইট। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট অপিনিয়ন হ্যাভ ইউ ফর্মড of the present state of high education among the Mohammedans of Bengal?
And what means would you recommend for extending and improving the same? Last প্রশ্ন, চতুর্থ যেটাই, in what vernacular languages do you consider the instruction should be imparted to Mohammedans in Bengal and Bihar? এটার উত্তরটা খুব সুন্দর। তাকে বলা যে কোন ভাষা শিক্ষা দেওয়া উচিত মনে করেন। আমরা তো বেসিক প্রশ্ন ঠিক করতে পারি নাই। কেন আমাদের এই যে বেসরকারি স্কুল বলছে 13, আপনি কত 13 কত হাজার লক্ষ, আমি যে 13 এবং 3-এর অনুপাতটা লক্ষ্য করেন, এদের অধিকাংশ এখন ইংরেজি মিডিয়ামে প্রবর্তন করতেছে। কারণটা কি? আচ্ছা, বলছে আব্দুল লতিফ স্পিকিং, I have already, in the course of my answers to the previous questions, anticipated the subject of vernacular language, which I think should be taught to Mohammedans in Bengal. Briefly summarized, my opinion as regards Bengal is that primary education should be for the lowest classes of the people, who for the most part are ethnically allied to the Hindus, should be in the Bengali language. Purified, however, from the superstructure of Sanskritism of learned Hindus and supplemented by the numerous words of Arabic and Persian origin, which are current in every speech. For this, the Bengali of the law course furnished a good example. তো নবাব আব্দুল লতিফের প্রকৃত মতটা কি, এটি নিয়ে যেমন একটা বারাজে ধোঁয়াশা ভুল ধারণা চালু আছে, আমি মনে করি সেইটার সঠিক অর্থ যদি গ্রহণ করি আমরা, বর্তমানের জন্য আমরা সেখানে দিশা খুঁজে পাই। বাংলাদেশের শিক্ষার প্রসার যদি আপনি রোধ করতে চান, ইংরেজির সে ভালো দাওয়াই আর নাই। আর যার শিক্ষার প্রসার যদি আপনি ঘটাতে চান, আপনার এই বেসরকারি সরকারি এই ব্যবধান তুলে দেওয়া উচিত, সরকারের দায়িত্ব গ্রহণ করা উচিত সবগুলির। এই জন্য কোনো বিপ্লবের প্রয়োজন হবে না। জাতীয় আয়ের যে শতকরা 2 ভাগ খরচ করি, এটা যদি শতকরা 6 ভাগ করেন, এটা করা সম্ভব, অন্য কথা বাদ দেন। কিন্তু সেটা করতে কি আবরার সাহেব রাজি হবেন? তার প্রভুরা রাজি হবেন? হবেন না। আমি এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি। তাদের এই জন্য মানসম্মত শিক্ষা চাই। তারা খুব স্লাইট ভদ্র ভাষায় বলছেন আমরা ইংরেজি মিডিয়াম শিক্ষা চাই। এবং এখন তারা, আমি যখন এই বক্তৃতা দেই, আমাকে হ্যাঁ মাদ্রাসা সম্পর্কে আপনার বক্তব্য কি? দে ওয়ান্ট টু মেক মি অ্যান অ্যাডভোকেট অফ মাদ্রাসা এডুকেশন। আমি যখন বাগদাদের নিজামিয়া মাদ্রাসার প্রশংসা করি, তখন সেখানে কি পড়ানো হতো? সেখানে সবই পড়ানো হতো। সেখানে ফার্মাকোপিয়া পড়ানো হতো, সেখানে পড়ানো হতো বইয়ের অর্ধেক ছিল ডিজিজেস অফ দ্য রিচ অ্যান্ড ডিজিজেস অফ দ্য পুয়ার, সেখানে মেডিসিন পড়ানো হতো। আমাদের মাদ্রাসাতে এখন আপনাদের থিওলজিয়ান ইসলামিক স্টাডিজে ভর্তি হয়েছেন। আর ইসলামিক স্টাডিজ বলতে কি বোঝায়, এটির নাম আলোচনা হওয়া উচিত। হোয়াট ইজ ইসলাম? ইফ ইসলাম ইজ আ ওয়ার্ল্ড সিস্টেম, দেন ইট ইনকর্পোরেটস এভরিথিং। এখন আপনি বলবেন ইসলামিক ইঞ্জিনিয়ারিং বলে একটা ইতিহাস থাকতে পারে, ইসলামিক ইঞ্জিনিয়ারিং বলে আলাদা কোনো ইঞ্জিনিয়ারিং নাই। ইসলামিক আর্কিটেকচার থাকতে পারে, কিন্তু ইসলামিক সিমেন্ট বলে তো আলাদা সিমেন্ট নাই। আপনার তো র মেটেরিয়াল তো একই জিনিস। তো সেই জন্য বলছি যে ইসলামিক বলে একটা ক্ষুদ্র সংজ্ঞার মধ্যে বন্ধ না করে যদি আমি ইসলামকে তার সভ্যতাকারে গ্রহণ করেন, আই ওয়ান্ট টু মেক এ ডিস্টিংশন বিটুইন মুসলিম সিভিলাইজেশন অ্যান্ড ইসলাম। মানে আমি যে অল দোজ সোসাইটিস ওয়ার ইসলাম প্রিভেইলস as a religion of the majority or even of a significant minority, as in India, that is Islamic civilization. ইউরোপের একটা টার্ম ব্যবহার করেছে ইসলামিকেট, CAT দিয়ে লেখে। মার্শাল হডসনের বই আছে ভেঞ্চার অফ ইসলাম, সেটা আপনারা পড়ে দেখতে পারেন, 3 ভাষায় লেখা। উনি ক্যাথলিক। আমি এই ধরনের ভাষায় বলবো, ইসলামের ইতিহাসটা আমরা ভালোভাবে জানি বলে আমার বিশ্বাস হয় না। আমি জানি না এখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বলে একটা বিভাগ খোলা হয়েছে, তার বইপত্র 2-1 উল্টে পাল্টে দেখার সৌভাগ্য আমার হয়েছে, যেহেতু আমি মমতাজুর রহমান তরফদারের ছাত্র ছিলাম, বেসরকারি ছাত্র বলতে পারেন। তো আমি দেখেছি তারা কি পড়ায়, অনেক কিছু তারা পড়ান। মমতাজুর রহমান তরফদার ইসলামের ইতিহাসের শিক্ষক ছিলেন, তিনি যা লিখেছেন তিনি বাংলা রোমান্টিক কাব্যে হিন্দি আওয়াদি প্রভাব, এটা তার একটা বই। তার আরেকটা বই কি হোসেন শাহী বেঙ্গল, মানে সে বাংলার ইতিহাসে লিখেছেন। কাজে আমি বলছি ইসলাম কথাটাকে আমরা অনেক সময় ঝান্ডা হিসেবে ব্যবহার করি। ইসলামের ইতিহাস জানলেও যে অনেক কিছু শিখবার আছে আমাদের, সেটা আমরা পুরোপুরি আয়ত্ত করি নাই। পাকিস্তানের একজন বিখ্যাত বুদ্ধিজীবী ছিলেন একবাল আহমদ, যার সম্পর্কে আমি মাঝে মাঝে বক্তৃতা দিয়ে থাকি, আপনারা ইউটিউবে 2-1 শুনতে পারেন। তো তিনি বলতেন যে উনি তো ইসলামের ইতিহাসে বিশেষজ্ঞ ছিলেন, ওই বিষয়ে ডিগ্রি করেছেন। উনি পাকিস্তানের ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়ে দেখলেন যে কায়েদ আজম ইউনিভার্সিটির নবাবগঞ্জ বলে এখানে ছাত্ররা ইসলামের ইতিহাস সম্পর্কে কিছু জানে না, MA ক্লাসেই। তো এই কথা বলার পর আমার তো কিছু বলার থাকে না। আমি মনে করি ইসলামের ইতিহাস পড়াটাও একটা বিরাট বিপ্লবের কাজ। আমি তো ইসলামের ইতিহাসের শ্রেণী সংগ্রাম ছাড়া কিছুই দেখি না।
আপনি অন্য কিছু আবিষ্কার করতে পারেন। এখন আপনি বলতে আপনি তো মার্ক্সবাদী আয়না দিয়ে দেখছেন, আমি যে ভুল দেখছি সেটা প্রমাণ করেন, লেট আস হ্যাভ এ ফ্রেন্ড ডিসকাশন। তো এই জন্য বাংলাদেশের শিক্ষার ইতিহাস যদি আলোচনা করছি, এখনো কলোনিয়ালিজমের ভিতরেই আছে। ইংরেজরা ট্রান্সফার অফ পাওয়ার যেটা করেছে সেটা হচ্ছে আবরার সাহেবদের হাতে ট্রান্সফার করেছে পাওয়ার, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং। সো বি ইট। ধন্যবাদ। যারা অর্থনীতি শিক্ষক এবং ছাত্র আছেন, আপনারা স্যার আর্থার লুইসের লেখা পড়েছেন 1954 সনের বিখ্যাত, যে ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ আনলিমিটেড সাপ্লাইজ অফ লেবার। আমাদের লেবারের দাম এত সস্তা কেন? আমরা যে আন্তর্জাতিক বাজারে এখন প্রতিযোগিতা করছি আমাদের গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস দিয়ে কী জন্য? আমাদের শ্রমিকদের দাম সস্তা বলেই। আমরা যে টেকনোলজি লেভেল ব্যবহার করি, নিউ ইয়র্কে একই টেকনোলজি ব্যবহার করে। ওরা যে সেলাই মেশিন যে লেভেলে ব্যবহার করে আমরা সেই বিষয় করি, ওরা যে ইয়ার্ন ব্যবহার করে আমরা সেই ইয়ার্নই ব্যবহার করি। তাহলে কী কারণে আমরা প্রতিযোগিতামূলকভাবে বিক্রয় করতে পারি? আমরা প্রতিযোগিতা করছি ভিয়েতনামের সাথে, চীনের সাথে, পেরে উঠছি না শ্রীলঙ্কার সাথে। কারণ কি? আমাদের শ্রমের দাম এত কম যে আমাদের মুনাফা অনেক বেশি হয়। যদি আমাদের শ্রমের দাম আমেরিকার সমান হতো, তখন আমাদের ইন্ডাস্ট্রি বাংলাদেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। তাহলে এই যে শ্রমের দাম কম রাখার একটা বড় ফ্যাক্টর হচ্ছে আমাদের জনসংখ্যা যত বেশি চাকরি চায় তত লোকের চাকরি নাই। আপনি জানেন যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে আমাদের সাপ্লাই অফ লেবার ইজ টু মাচ, বাট ডিমান্ড ফর লেবার ইজ লেস। এই জন্য দাম কম থাকে। এটা তো আমরা সকলেই জানি। স্যার আর্থার লুইস, যিনি পরবর্তীকালে অর্থনীতিতে তথাকথিত নোবেল পুরস্কার পেয়েছেন, এটা হচ্ছে এই প্রবন্ধটাই তার অন্যতম কারণ। তারপর ইত্যাদি। তিনি ইউনিভার্সিটি ওয়েস্ট ইন্ডিজের ভাইস চ্যান্সেলর ছিলেন। তো এই হচ্ছে আমাদের অর্থনীতির চিন্তার একটা ধরন। এখন গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আমরা বলি গ্র্যাজুয়েটদের বেতন ওদের চেয়ে বেশি কেন? এটা বলে তাদের এডুকেশনাল কস্ট, তাদের রিস্ক ফ্যাক্টর। আমি বহুদিন ধরে বিনিয়োগ করেছি। এগুলো হচ্ছে অর্থনীতির তত্ত্বের ব্যাখ্যা, যেটাকে আপনার ডেভেলপমেন্ট স্টাডিজ বলেন। ডেভেলপমেন্ট স্টাডিজ আরেকটা মিসনোমার। আপনাকে ওয়ার্ল্ড মার্কেটের সাথে ইন্টিগ্রেটেড করাই হচ্ছে আমাদের একমাত্র ডেভেলপমেন্ট। আপনি বিশ্ববাজারের জন্য তৈরি করবেন। আপনি আগে পাঠাইতাম কি? আমরা জুট পাঠাইতাম, আগে আমরা কটন পাঠাইতাম, মানে সারা ভারত হচ্ছে বলছি। আমরা আগে মানে আখ পাঠাইতাম, চিনি পাঠাইতাম। এখন আমরা সেগুলির বিনিময়ে চা, পাট, আখ, সুতা, তুলা এগুলি না পাঠিয়ে এখন আমরা তৈরি বস্ত্র পাঠাই। আমরা হলাম মনো কমোডিটি ইকোনমি। এটা গেলে আমাদের অর্থনীতি ছন্ন। এই জন্য আমি বলছিলাম আমাদের যে একটা রিংয়ের নাম গ্লোবাল ইকোনমি, যেটার নাম ক্যাপিটাল, এটা থেকে বিচ্ছিন্ন হলে আমাদের অর্থনীতি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিউবাকে 50-60 বছর অবরোধ করেও আমেরিকা মেরে ফেলতে পারেনি। ইরানকে বহু বছর রেখে দাবিয়ে রেখেছে, কিন্তু বাংলাদেশ 1 মাসও টিকতে পারবে না এরকম অবরোধে পড়লে। আমেরিকার অবরোধের কথা বাদ দেন, ভারতের অবরোধই বাংলাদেশ 2 মাস টিকতে পারবে না। পেঁয়াজ না আসলেই বাংলাদেশে হইচই পড়ে যা রান্না করে। এই যে অতিরিক্ত বিদেশ নির্ভরতা, এটার নাম হচ্ছে আন্তর্জাতিক শ্রম বিভাগ। এবং শ্রম বিভাগে আমরা যেদিকে আছি সেটা যেখানে ভারটা বেশি পড়ে, আমরা নিম্ন লো ভ্যালু অ্যাডেড, লোয়ার ভ্যাটের জিনিস উৎপাদন করি এবং হায়ার ভ্যাটের জিনিস আমদানি করি। এই তো এইটা কেমনে বদলানো যাবে? আপনি যদি অর্থনীতি চিন্তা না করেন, আপনি শিক্ষা চিন্তা করতে পারবেন না। এখানে একটা কিন্তু ডিম মুরগির এফেক্ট আছে। একইভাবে যদি শিক্ষা ব্যবস্থায় আপনি কোনো পরিবর্তন না আনেন, তাহলে কিন্তু আপনি এমন গ্র্যাজুয়েট তৈরি করবেন না যে এই জিনিসটা বুঝতে পারে। শ্রদ্ধা রেখে বলছি, আমাদের অধিকাংশ গ্র্যাজুয়েট পক্ষে এটা বোঝা সম্ভব নয়। আমার কথা অনেকের কাছে পায়ের নিচে দিয়ে চলে যায়, মাথার উপর দিয়ে চলে যায়। তখন বলে সলিমুল্লাহ খানকে অর্থনীতিবিদ। সলিমুল্লাহ খানের কথা আমি জানবো কেন? তিনি কি ইঞ্জিনিয়ার? তার কি অধিকার আছে বলার জন্য? আমি চাই আমার কথার যুক্তিগত ভুলটা কোথায় সেটা দেখাই দেন। আমি কোথায় ডিগ্রি করেছি এটা তো বড় ব্যাপার নয়। আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশে যদি আপনি আন্তর্জাতিক শ্রম বিভাগে আপনি যদি টারশিয়ারি ইন্ডাস্ট্রিতে না আসতে পারেন, অথবা এমনকি সেকেন্ডারি ইন্ডাস্ট্রিতে না আসতে, আপনারা যেন অর্থনীতিতে আমরা ভাগ করি প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। লেখাপড়াটা নয়, শিল্প। প্রাইমারিকে বলা হয় এগ্রিকালচার, তার সাথে ফিশিং, তার সাথে ফরেস্ট্রি ইত্যাদিকে আমরা বলি প্রাইমারি। আর ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন এবং আদার বিল্ডিং, এগুলিকে বলা হয় সেকেন্ডারি। এবং থার্ড হচ্ছে লেখাপড়া, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আমাদের যেগুলিকে আমরা বলি লেখাপড়ার সার্ভিস সেক্টর। ট্যুরিজম ম্যানেজমেন্ট করতেছেন আপনারা, আপনার ইন্ডাস্ট্রির সব ফ্যাক্টরি দেখতে আমি বুঝতে পারি আপনি কোথার জন্য লোক তৈরি করতেছেন। টারশিয়ারি সেক্টরের জন্য লোক তৈরি করতেছেন। তো এইখানে যদি আপনার প্রাইমারি এবং সেকেন্ডারিতে কোনো রকমের আপনার উন্নতি না হয়, টারশিয়ারি দিয়ে মনে করে যে আমাদের অনেক উন্নতি হবে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়াশীলতা ইংরেজ আমলে হচ্ছে, এইটাই হচ্ছে রিয়েল কলোনাইজেশন। এইখানে প্রাইমারি শিক্ষার বিকাশ হয় নাই, নিম্নতম, এবং ইন্ডাস্ট্রিয়াল শিক্ষার বিকাশ কম হয়েছে। ভারত কয়েকটা করেছে, আইআইটি ইত্যাদি করেছে, কিন্তু এটা সাফিসিয়েন্ট নয়। ভারতেও টারশিয়ারি শিক্ষার লোক জনসংখ্যা শতকরা 50 জন 100-র মধ্যে। এটাকে বলে লপসাইডেড গ্রোথ। এটা হচ্ছে বিকার।
এটা বিকাশ নয়, বিকার। তো এই বিকৃত শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা পড়েছি। আমাদেরটা হচ্ছে আপসাইড ডাউন, পিরামিড উল্টা করলে যেমন হয়, আমাদের তলা ছোট, মনে করেন ইঙ্গিতটা একটু অশ্লীল আর কি, বুঝতে পারছেন না, গোড়া ছোট আগা মোটা হয়ে গেছে। তো এই লেখাপড়া দিয়ে কোনো প্রজনন হবে না। বর্তমানে আমি হচ্ছে আপনি কি করে দূর করা যায়, তাহলে আমাকে গোড়ায় হাত দিতে হবে। গোড়ায় মানে হচ্ছে কেন আমাদের এই অবস্থা হলো। এইটা হলো যে দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক শ্রম বিভাগে যেখানে আমরা ঢুকেছি 19বিংশ শতাব্দী থেকে, আমরা হয়েছি ইংরেজি যাকে বলে ড্রয়ার্স অফ ওয়াটার অ্যান্ড হিউয়ার্স অফ উড। আমরা কাঠ চেরাইয়ের কাজ করি আর জল টানার কাজ করি। আমরা প্রভুদের পাখা টানি আদালতে, আমরা জজ হতে পারি না। আমরা যখন জজ হওয়া শুরু করলাম তখন ইলবার্ট বিল আসলো 1880-র দশকে, বলে না ভারতীয় কালো জজদের রায় ইংরেজরা মানবে না, এবং সেই আইন বিল প্রত্যাহার করতে হলো ইলবার্ট সাহেবকে। আপনারা সেটা জানাই জন্য বলছি, একটা কলোনিয়াল দেশ থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করেছি যেন আমরা আমাদের জজ বসাইতে পারি। কিন্তু আমাদের প্রধান বিচারপতিদের আমরা এখনো কেন বলছি হিজ লর্ডশিপ? কি দরকার ছিল বিচারপতিকে মাই লর্ড বলার? এটা তো সংবিধান অনুমোদন করে না। ওই জায়গায় তো সংবিধান অমান্য হচ্ছে, কেউ কিছু বলে না। শুধু জুলাই সনদের ক্ষেত্রে বলে সবাই সংবিধান অমান্য হবে। যখন আদালতে দাঁড়িয়ে যে মাই লর্ড বলি আমরা, আমি ওকালতি ছেড়ে দিয়েছি অন্যান্য অপরাধের মধ্যে এই অপরাধেও। আমি জানি আমি আর কোর্টে যাব না। It was not possible for me to address anybody as my lord. I would never have. বরঞ্চ না খেয়ে মরে যাব। একটা দেশের রিপাবলিকে একজন বিচারককে মাই লর্ড বলার কোনো অর্থ হয় না। এটা তো ফিউডাল ট্রেডিশন ইংল্যান্ডে। আমি উদাহরণ দিচ্ছি, ভাষার ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষুদ্র ক্ষুদ্র দোষগুলো আপনার প্রতিফলিত হয়। এডুকেশনের ক্ষেত্রেও তাই, এবং আপনার শ্রমের বাজারেও তাই। যদি শ্রমের বাজারে আমাদের অবস্থা উন্নত না হয়, তাহলে আপনার গ্র্যাজুয়েটদের আপনি বেকার পাবেন। তো এখন আমাদের সমাধানটা কি? গ্র্যাজুয়েটদের বেকার না করার জন্য বেশি লোককে গ্র্যাজুয়েট হতে দিও না, তাই তো। আরেকটা কি আমাদের, যেটা আমরা আগে ব্রেন ড্রেন বলতাম, আমাদের ছেলে মেয়েদের, কারণ ট্রাম্প সাহেবকে ধন্যবাদ, আমাদের ব্রেন ড্রেন তিনি বন্ধ করে দিচ্ছেন। আপনারা আর কি ওখানে থাকতে পারবেন না, লেখাপড়া করে চলে আসতে হবে। কিন্তু আয়সা করবেন কি আপনি এখানে? আপনি এখানে গন্ডগোল করতে পারেন, বিপ্লব বিদ্রোহ সংগঠিত করতে পারেন, সেটাও আপনি করবেন না। আপনি যেটা করবেন, আপনি সরকারি চাকরি না করে আপনি দালালি করবেন। আমরা একটা যে মধ্যবিত্ত শ্রেণী তৈরি করেছি, এর মধ্যে কিছু অংশ বিপ্লবী আছে, শ্রেণী সম্পর্কে রায় দেওয়া যাবে না। অধিকাংশ লোকই হচ্ছে সুবিধাবাদী। এই যে যারা দুর্নীতি করে, এরা কি মাদ্রাসার ছাত্র সবাই? আমাদের দেশ এই পর্যন্ত যারা চালিয়েছে তাদের কয়জন মাদ্রাসার ছাত্র? এই যে আমার বন্ধু মেজবা কামাল সাহেব বলে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি মাদ্রাসার ছাত্র ভর্তি হওয়ার কারণে এই গন্ডগোল হয়েছে। যাই তো, এই না, আমি বলছি মাদ্রাসা যে জিতে থাকে, মাদ্রাসা তো আমাদের দেশের বাইরে নয়। আপনি তাদের জাতীয়তা আবিষ্কার করতে পারেন না। আপনি যে হেরেছেন তার নৈতিক কারণ হচ্ছে আপনি অপরাধী। যদি ওরা জিতে থাকে তো ভালো, কিন্তু মেজবা সাহেবের কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষা থেকে যারা আসে তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া হয়। আমি কি সুবিধা দেওয়া হয়? উনি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলেন, যে মাদ্রাসার শিক্ষকরা ওইসব ছাত্রদের দাখিল ফাজিল পরীক্ষায় বেশি নম্বর দেয়। কাজে এখানে 200 নম্বর গণ্য করা হয় তার ওই ম্যাট্রিক ইন্টারমিডিয়েট রেজাল্ট থেকে। সুতরাং তারা প্রথমে একটা ইনিশিয়াল অ্যাডভান্টেজ পায়। ভর্তি পরীক্ষায় কমপ্লিট দেখা যাচ্ছে, এখন আপনি এম্পিরিক্যাল স্টাডি করেন, ভর্তি পরীক্ষায় কে কত নম্বর পায় ওইটা বাদ দেন না। এখন কথা হচ্ছে, দুই একটা অভিযোগ সত্য হতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা ঢুকছেন, আগে বলে কি মাদ্রাসার ছাত্ররা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, কিন্তু খুব কম উদাহরণ পাবেন আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাদ্রাসায় গিয়ে ভর্তি হচ্ছে। আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব উদাহরণ, উনি মাদ্রাসায় পড়েছিলেন, এখন আমাদের ভাইস চ্যান্সেলর হয়েছেন তিনি। উনি বিশ্ববিদ্যালয়ে এসে তো নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। মাদ্রাসা শিক্ষাটা তার একটা অপরাধ হতে পারে না। যাই হোক, আমি বলছি দুর্জনের কখনো ছলের অভাব হয় না। আসল কথা হচ্ছে আপনার অর্থনীতিতে একটা স্থবিরতা বিরাজ করছে। আপনি বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণের নামে আপনি তার সেকেন্ডারি কমোডিটি সাপ্লায়ার হয়েছেন। আপনি প্রথম শ্রেণীর শিল্পদ্রব্য তৈরি করতে পারছেন না, আপনি তো বোয়িং বিমান তৈরি করতে পারছেন না, এমনকি একটা গাড়ি অ্যাসেম্বল করতে পারছেন না। অথচ ঢাকা আপনার লজ্জা করে না যে গাড়িতে চড়ে আসলাম ভাইস চ্যান্সেলর, এই গাড়িকে আমাদের দেশে অ্যাসেম্বল করতে পারে? এই যে 4 হুইল ড্রাইভ, চড়তে খুবই আরাম লাগে, কিন্তু এগুলো আমাদের রক্তে কেনা। তো যে দেশ তার নিজের একটা গাড়ি অ্যাসেম্বল করতে পারে না, সে বড় বিপ্লব করবে কিভাবে? আপনি বলে কি করে বেকার সমস্যা দূর করা যায়? বেকার সমস্যা কি কারণে হয়েছে সেটা বোঝা হচ্ছে প্রথম কর্তব্য। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব ছিল ওই বিষয়ে প্রবন্ধ লেখা। বরঞ্চ আপনার ছাত্ররা যে কলাম লিখছে, আমাদের শিক্ষকরা এরকমটা কলাম লিখতে পারছে না। আর শিক্ষকেরা, আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বলে তো আমি সবার কাছে অপ্রিয় এবং প্রায় নিহত হবার টার্গেটে পরিণত হয়েছি। আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি তাদের কর্তব্য পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তার 100 বছরের ইতিহাসে 100টা বাংলা বই বের করতে পারে নাই।
তার বইয়ের তালিকা মোহাম্মদ আব্দুর রহিমের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস 1980 পর্যন্ত, আমি তখন সিনেটে মেম্বার ছিলাম, দেখলাম যে সেখানে বাংলা বই আছে 40-50টা, ইংরেজি বাংলা মিলিয়ে 100 বই করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়। একটা বিশ্ববিদ্যালয়ের অধঃপতন হয় কিভাবে? পাকিস্তান আমলের আগে, ব্রিটিশ আমলে সেই বই হিস্ট্রি অফ বেঙ্গল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে। একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদের। সেটা প্রথম খণ্ড 1941-42 সনে বের হয়েছে। সম্পাদক ছিলেন কে? রমেশচন্দ্র মজুমদার। যুদ্ধের সময়, যুদ্ধের কাগজ কলমের মধ্যে উনি এটা ছেপেছেন। এটা, এর মধ্যে অনেক সাম্প্রদায়িকতা আছে, আমি সেটা বাদ দিয়ে বললাম। দ্বিতীয় খণ্ড বের হয়েছে পাকিস্তান হওয়ার 1 বছর পর। সম্পাদককে? যদুনাথ সরকার। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, আরেকজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। সেটা নাকি হিস্ট্রি অফ বেঙ্গল ভলিউম 2, ব্র্যাকেটে লেখা আছে মুসলিম পিরিয়ড। ইতিহাসকে তারা ইংরেজদের মতো করে দেখছেন, হিন্দু পিরিয়ড আর মুসলিম পিরিয়ড। অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল তাও বলে নাই। এই শিক্ষায় আমরা, এদেরকে আমরা আমাদের বড় বড় ইতিহাসবিদ বলেছি। তার নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কম উদার নয়। আর.সি. মজুমদার অডিটোরিয়াম করে রেখেছে। এই আর.সি. মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং ইতিহাসে তিনি একটা বইয়ের সম্পাদক ছিলেন। যদুনাথ সরকার এখানে ছিলেন না, কিন্তু তাকে গতিতে সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের 2য় খণ্ড করা হয়েছে। 3য় খণ্ড আর বের করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন এই কাজ চলে গেছে। এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ 1980-র দশকের শেষের দিকে এই বই বের হয়েছে প্রথম বছর। এখানে আছে সিরাজুল ইসলাম সাহেবের সম্পাদনায় 1992 সনে প্রথম প্রকাশিত হয় 3 খণ্ড। এটি এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ কি করে বের করেছে? এটা উৎসর্গ করেছিল কাকে জানেন? ফজলুর রহমানকে, পাকিস্তানের শিক্ষামন্ত্রী, যিনি উর্দুকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিলেন। এই যে সালমান রহমানের বাবা। তারপরে জনগণের প্রতিবাদের সাথে সেটা প্রত্যাহার করা হয়। মাত্র 20 লাখ না 30 লাখ টাকা দিয়েছিল এই প্রজেক্টকে। বাংলাদেশ সরকার সে টাকা দিতে পারে নাই, বিশ্ববিদ্যালয় পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। আরেকটা উদাহরণ দিয়ে আমি বলে, প্রত্যেক লোকে বলে থাকে আগের যুগের লেখাপড়া ভালো ছিল, বর্তমান যুগের লেখাপড়া খারাপ। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আব্দুল হাইয়ের সম্পাদনায় সাহিত্য পত্রিকা বলে একটা পত্রিকা বেরোতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা প্রথম শ্রেণীর পত্রিকা। সেখানে হরেন্দ্রচন্দ্র পাল লেখেন। এরপরে হয়েছে, কিন্তু দুইটার যুগ আপনি তুলনা করে একটা প্রবন্ধ লিখতে পারেন। পাকিস্তান আমলে কেমন পত্রিকা ছিল আর এখন কি পত্রিকা হয়েছে সেটা। এই সব দিক থেকে যখন একটা বিশ্ববিদ্যালয়ের অবনতি হয়, এটা আমাদের জাতির প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবনতি হলে এখন আপনি নজরুল বিশ্ববিদ্যালয়ের কি উন্নতি দেখবেন? আর পরবর্তীকালে কি হয়েছে আপনারা দেখেছেনই। আর এক কথা কি আর বেশি বাড়িয়ে বলার দরকার আছে? রিপাবলিক বইটা আরেকবার যদি পড়েন, বিশেষ করে তার শেষের দিকে গিয়ে পড়েন, 10 নম্বর, ওটা 10টা বই আছে। 10টা বই তো বই লেখা হতো, চ্যাপ্টারও আছে নয়। যে সময় কোরআনের যেমন 30টা সিপারা করছে কেন, যে অতটুকুতে একটা শেষ হয় তখন এটা যায়। এটা সূরা 114টা সূরা, কিন্তু 30 পারা। এর কারণ হচ্ছে কাগজ অনুসারেই করা হয়েছে আর কি সেটা লেখার জন্য। প্লেটোর বইও তাই 10 ভাগে ভাগ করা ছিল। তো শেষ ভাগের দিকে যদি আপনি পড়েন, প্লেটোর বই হচ্ছে শিক্ষামূলক বই। মূলে হচ্ছে এখানে বলা হচ্ছে উনি কি কি শিক্ষার সিলেবাস দিয়েছিলেন লক্ষ্য করার বিষয়। তার মধ্যে একটা শরীর চর্চা, মিউজিক। তার উনি বলছেন শিক্ষার সকলের ভিত্তি হবে একটাই জিনিস, গণিত। যে গণিতকে জ্যামিতি বলতেন, যে জ্যামিতি জানে না তার এখানে প্রবেশের অধিকার নেই। প্লেটোর একাডেমির নাকি দরজা এটা লেখা থাকতো। আজকাল আমরা লিখি এক্সেলেন্স ইন এডুকেশন। আমি জিজ্ঞাসা করি এক্সেলেন্স ইন হোয়াট? কিসের এক্সেলেন্স ইন স্টুপিডিটি না এক্সেলেন্স ইন আর্গুমেন্ট? আমরা এখানে এক্সেলেন্ট স্টুপিডিটি তৈরি করতেছি। আমি যে, কারণ অধিকাংশ ক্ষেত্রে তাই দেখা যায়। এই ছাত্ররা যা করছে সেটার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। এখন আমরা এটা থেকে বেরোচ্ছি, আপনি যে এপিস্টেমোলজি বলে, এটাও গ্রিকদের কথা। জ্ঞান বহু প্রকারের। এরিস্টটলের বই যখন পড়বেন দেখবেন এপিস্টেম হচ্ছে জ্ঞানের একটা শাখা, এটা নিম্নমানের জ্ঞান। আর এর চেয়ে নিম্নমানের জ্ঞান হচ্ছে টেকনে। উপরের জ্ঞান হচ্ছে সোফিয়া, যেখান থেকে ফিলোসফি তৈরি হয়েছে। উনি 4 রকমের জ্ঞানের কথা বলেছেন। হ্যাঁ, সোফ্রোসুনে, সোফিয়া, টেকনে এবং আপনার এপিস্টেমে। আমরা গ্রিক থেকে অনেকগুলো কথা পেয়েছি। এপিস্টেমোলজি, মেথোডোলজি। মেথড মানে হচ্ছে পথ, আপনি কোন পথে যাবেন। এবং আর আছে কি অন্টোলজি বলে একটা কথা লোকে চালু করে। অন্টোলজি মানে আমরা বলি প্যালিওন্টোলজি, যেমন বলি আমি কেমন করে আছি। ও কথাটা বাংলা ইংরেজিতে আমরা ওয়ান বলি, সেটার উৎপত্তি। এবং সংস্কৃতি যেটাকে ও বলে, বিবাহের জন্য চিঠিতে লেখে শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ, ও লেখে। এবং আমরা যখন ভাসুরের নাম মুখে না নিয়ে ও বলি, ওইটা হচ্ছে সেই একই ও। এ মানে হচ্ছে অস্তিত্ব। এই জন্য অন্টোলজি মানে হচ্ছে ওনোলজিকে উচ্চারণ করার জন্য আমরা টিটা মাঝখানে আনি। তো যা হোক, আমার বক্তব্য হচ্ছে এপিস্টেমোলজি কেন পারছি না, এটা আমরা সকলেই না জানলেও আমরা অনুভব করি যে কান টানলেই মাথা আসবে। আমাদের জব হচ্ছে যার হাতে ক্ষমতা। আমরা কেন চীনের ইতিহাস পড়ি না? কারণ হচ্ছে ইংরেজিতে খেলার একটা নিয়ম আছে, এটা বলে উইনার টেক ইট অল। আমাদের বর্তমান নির্বাচন পদ্ধতিকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এফপিপি।
FPTP বলতে পারেন, ফার্স্ট পোস্ট দ্য পোস্ট। অর্থাৎ বলে অনেকজন দাঁড়িয়েছে, আমরা ইলেকশনে 10 জন দাঁড়িয়েছি, একজনে কি 11,000 ভোট পেয়েও নির্বাচিত হয়ে যায়। আমি পেয়েছি 10,000, আপনি পেয়েছেন 9,000, সে পেয়েছে 7,000। আমাদের সকলের চেয়ে, সবলের সম্মিলিত ভোটের চেয়ে অনেক কম ভোট পেয়ে হয়ে যায়, যেহেতু সে আমাদের সিঙ্গুলার ফার্স্ট। এই পদ্ধতিতে হয়। বর্তমানে জ্ঞানের রাজ্যেও এমনকি ইংরেজরা যেহেতু আমাদের দেশকে দখল করেছিল, ইংরেজদের বন্ধু ছিল ফরাসিরা, এবং পরবর্তীকালে তাদের রিলিভার হচ্ছে আমেরিকা, এখনো এইটার নাম দিয়েছি আমরা কি ইন্টারন্যাশনাল কমিউনিটি। আমরা কি আর ইম্পিরিয়ালিজম বলি? এটা বলতে ভয় লাগে আমাদের। এটার নাম ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক সম্প্রদায়। এই অদ্ভুত একটা সাংবাদিক অনুবাদ করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় বলে একটা সম্প্রদায় হয়েছে, শাক্ত এবং বৈষ্ণব সম্প্রদায়ের মতো। তারা সবকিছু ডিকটেট করে, তাদের ওখানে গিয়ে আমরা পিএইচডি নিয়ে আসি, সেটাকে বেশি মূল্য দেওয়া হয়। আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি নর্থ সাউথে, সেখানে অলিখিত নিয়ম আছে, লিখিতভাবে বিদেশি ডিগ্রি না থাকলে কাউকে চাকরির দরখাস্ত করার প্রয়োজন নেই। নর্থ আমেরিকান হলে বেশি, অন্য মালয়েশিয়ানকেও দে জায়গা, কিন্তু একটু কম মূল্য দেয়। আপনার পিএইচডি যদি বাংলাদেশি হয়, আপনার দরখাস্ত করার দরকার নাই। তার মানে এইটা হচ্ছে বর্তমান অবস্থা। অথচ আমরাই দাবি করছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এখন পিএইচডি দেওয়ার অধিকার দেওয়া হোক, কিন্তু আমরা নিজেরাই বলছি আমাদের ছাত্রদের আমরা চাকরি দেব না। তার মানে আমাদের উপরে আস্থা নেই। কারণ হচ্ছে কি, বর্তমানে ইংরেজদের উপরে আমাদের আস্থা বেশি। কেন এটা বলি? আমরা কেন চীনা বিজ্ঞান পড়ছি না? চীনাদের সানজুর আর্ট অফ ওয়ার পড়ে সকলেই, কারণ ইংরেজরা রেকমেন্ড করেছে। সেই জন্যই আমরা ম্যাকিয়াভেলির প্রিন্স পড়ি, যেহেতু ইংরেজিতে অনুবাদিত হয়েছে। এই জন্যই ইংরেজরাই পৃথিবী নিয়ন্ত্রণ, আমি ইংরেজ বলতে পাশ্চাত্য করতে বলছি, তারা যেহেতু নিয়ন্ত্রণ করেছে, এই জন্য তাদের বিপ্লব তাদের করতে হয়েছে। ইংল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব হয়েছে সপ্তদশ শতাব্দীতে, 1640 থেকে 48। ফ্রান্সে বিপ্লব হয়েছে। অর্থাৎ ইউরোপ একটা বিপ্লবী অভিজ্ঞতার ভিতর দিয়ে শুধু নিজেদের দেশে রূপান্তর করেনি, তারা সারা পৃথিবীকে দখল করেছে। তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দখল করেছে, তারা উত্তর আমেরিকা দখল করেছে, কানাডা এবং আফ্রিকার দাস ব্যবসা এবং পরে আফ্রিকা দখল করেছে। এই জন্যই তাদের যে জাগতিক যে সাফল্য, সেটার প্রতিফলন আমাদের লেখাপড়ায় হচ্ছে। আপনি যদি তার থেকে মুক্ত হতে চান, এটা আপনি একদিনে একটা ফু দিয়ে মুক্ত হতে পারবেন না। আপনাকে সেইভাবেই লড়াইটা জাতিগতভাবে শুরু করতে হবে। কোথায়? প্রথমে চীন কি করে উঠে দাঁড়ালো, আমি এটা দিয়ে শেষ করি। চীন এখনো বিশ্ব জয় করেছে তা আমি বলছি না। 1949 সনে মাও সেতুং যখন ক্ষমতায় আসে, ঘোষণা করেন বেইজিংয়ে, আমরা এখন ক্ষমতা দখল করলাম। কয় বছর লড়াই করে তারা ঘোষণা করেছেন? 1919 সন থেকে লড়াই করেছেন। 30 বছর লড়াই করার পর ওনারা বললেন যে আমরা এখন ক্ষমতা দখল করেছি। এখন তো চীন প্রায় 80 বছর পার করতেছে। তারা কোথায় আছে আর ভারত কোথায় আছে? জনকল্যাণের দিক থেকে বলে চীনও অনেক ধনতান্ত্রিক রূপান্তরের পথে গিয়ে অনেক রকমের কষ্ট করতেছে। শুধু বুঝতে পারেন যে চীনকে তো 19বিংশ শতাব্দীতে নয়, বিংশ শতাব্দীর শুরুতেও মা সেতুং বলেছেন চীন আধা ঔপনিবেশিক, আধা সামন্ততান্ত্রিক। এখন চীন অন্তত আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। আর ভালো মন্দ খবর আমি জানি না, কিন্তু ঘটনা তো এটাই। এই জন্য বলছে তারা বিজ্ঞান শিক্ষাকেও গুরুত্ব দিয়েছে। চীনকে চীনা ভাষা পরিত্যাগ করেছে, জাপানকে জাপানি ভাষা পরিত্যাগ করেছে। আমি সবসময় ঘুরে ফিরে একটা কথাই বলি, আপনি যদি নিজের দেশের ভাষাই রক্ষা করতে না পারেন এবং তার মাধ্যমে জনগণের সাথে যোগাযোগ করতে না পারেন, তাহলে আপনি একটা জাতি গঠন করতে পারবেন না। ওই যে আমি 3টা চক্রের কথা বলেছিলাম, 3টা আংটির কথা, একটা পুঁজি, এটা আপনাকে আন্তর্জাতিকতার দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সেটা আপনার রাষ্ট্রকে যদি ভাসিয়ে নিয়ে যায়, তাকে যদি আন্তর্জাতিক ক্লায়েন্ট স্টেটে পরিণত করে, যেটা আমরা হয়ে গিয়েছি এখন, আর বাকি থাকে কি? আমাদের নেশন। আমাদের নেশনও যদি আপনি হারিয়ে ফেলেন, নেশনের একটা প্রতীক হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি আরও সময় থাকলে আলোচনা করতাম। একজন ছাত্র প্রশ্ন করতেছিল আমাকে যে নেশন গঠনের একমাত্র উপাদান তো ভাষা নয়, আরও অনেক উপাদান আছে। ইতিহাসে দেখা যাচ্ছে ভাষা, ধর্ম এবং এমনকি রাজনৈতিক আদর্শও জাতি গঠনের উপাদান হয়ে ওঠে। যেমন ধরেন কোরিয়ানরা তো 2টা জাতি হিসেবে আলাদা রয়েছে এখন। তারা তো মোটামুটি ধর্মে এবং ভাষা একই রকম, উত্তর এবং দক্ষিণ কোরিয়া, কিন্তু রাজনৈতিক আদর্শের কারণে তারা আর এক হচ্ছে না। পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ এক দেশ ছিল। 1990 দশকে যখন রাশিয়া এক হলো, তখন এক সাংবাদিক জ্যোতি বসু, তখন তিনি মুখ্যমন্ত্রী, তাকে জিজ্ঞাসা করেছিলেন এখন তো 2 জার্মানি এক হলো, আপনার 2 বঙ্গ সম্পর্কে আপনার বক্তব্য কি? আপনারা যেমন মাঝে মাঝে, আমি তো আর মুখ্যমন্ত্রী নই, আমার বক্তব্য না আসলেও চলবে, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শুনতে হবে আপনাকে। উনি বলেন মশাই, আগামী 200 বছরে ও কথা মুখে আনবেন না। তার মানে এই ডিভিশন এত গভীর হলো কেন? লক্ষ্য করেন। এই জন্য আমি বলছি জিনিসটা আমাদের ভেবে দেখা দরকার আছে। আমাদের দেশকে যদি আপনি সত্যিকারের তো উন্নতির পথে নিতে চান, তাহলে আপনাকে উন্নতির বাধাটা কোথায় এটা নির্ণয় করতে হবে। যদি দারিদ্র আপনি দূর করতে চান, দারিদ্রের বাধাটা কোথায়?
আমি বলবো এটা আমাদের উৎপাদন এবং বিনিময় পদ্ধতিতে আছে। আমি শুধুমাত্র মোড অফ প্রোডাকশনের কথা বলবো না, মোড অফ এক্সচেঞ্জও দেখতে হবে আমাদের। এই বিষয়ে আমি আপনাদেরকে শেষ উদাহরণ দেই। একটা জাপানি দার্শনিকের বইয়ের কথা বলি, আপনাদেরকে অনুরোধ করি সবাইকে পড়ে দেখেন। এই লোকের নাম হচ্ছে কারাতানি, ইটালিয়ান মনে হইতে পারে কিন্তু জাপানি নাম। ফার্স্ট নাম হচ্ছে কোজিন, KOJIN, কোজিন কারাতানি, KARATANI। এনার একটা বই হচ্ছে দি স্ট্রাকচার অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, আর একটা বই হচ্ছে ট্রান্সক্রিটিক, মার্কস অ্যান্ড কান্ট। এই সমস্ত বই, আরও বহু বই উনি লিখেছেন। তার বই পড়ে দেখতে পাবেন যে উনি দেখেন জাপান কি করে উঠে দাঁড়ালো। জাপান নিজের ভাষাকে এক বিচেও ছাড়ে নাই। জাপান দুই একবার কি বলা সাম্রাজ্যবাদী অ্যাডভেঞ্চারও করেছে, কিন্তু তারপরে জাপান যে নিজের পায়ের উপর দাঁড়াতে পেরেছে দ্বিতীয় মহাযুদ্ধের সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পরেও, তার কারণ হচ্ছে সে তার সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল, সে তার কৃষিতে সে উন্নতি করেছিল। জাপান যাকে কলোনি করেছিল, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া, সেখানে সে কৃষিকে উন্নতি করেছে এবং সেখানে শিক্ষা ব্যবস্থাকে, প্রাথমিক শিক্ষাকে এবং মাধ্যমিক শিক্ষাকে সে সার্বজনীন করেছে কলোনি হওয়া সত্ত্বেও। এই তথ্যগুলি যদি বাদ দেন, আপনি আলোচনাটা শেষ করতে পারবেন না। আমি এখন শেষ করি আমার কথায়। আমাদের দেশে যদি কৃষির উন্নতি না হয়, তাহলে আমাদের শিল্প দাঁড়াতে পারবে না। আমাদের কৃষি আমাদের শিল্পের গ্রাহক নয়, এবং আমাদের শিল্প আমাদের কৃষির উপর নির্ভরশীল নয়। এই জিনিসটা জেনাস আর স্পেসিসের গণ্ডগোল করা চলবে না। আমি যদি সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মধ্যে বন্দি থাকলে চলবে না। আপনাকে আরও পড়তে হবে, জানতে হবে। আমি তো বললাম, নজরুল ইসলাম তো বিশ্ববিদ্যালয়ের গরিব পারই হন নাই, কিন্তু তিনি যা রেখেছেন, আমি মনে করি আমাদের গোটা এক জেনারেশন সেটা রাখতে পারেনি। এখন নজরুল ইসলামকে আমি অর্ডার দিয়ে তৈরি করতে পারবো না। আমি শুধু একটা আবহাওয়া তৈরি করতে পারি যেখানে নজরুল ইসলামের মতো লোকের জন্ম সম্ভব হয়। আপনি পুকুর দিতে পারেন, সেখানে মাছের পোনা আপনা আপনি হবে, বাড়ি থেকে পোনা না ছাড়লেও হয়। লালন ফকির বলতেন না, মানে গান আসতেছে আমার মাছের পোনার লাহান, সেরকম আসবে আর কি। এই জন্য আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের আবহাওয়া পরিবর্তনের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ে যদি বাংলা ভাষার চর্চাটা না হয়, মানে আমার দেশে, তাহলে অন্য কোন দেশে হবে? আপনি কি চান যে পৃথিবী থেকে বাংলা ভাষাটা মুছে যাক? বাংলাদেশের লোক, আসামের লোক চাইবে না যে অহমের ভাষাটা মুছে যাক। আমি ভারতের 29টি ভাষাকে সবাইকেই, 23টি ভাষা বা 29টি ভাষা সবাইকে আমি শুভেচ্ছা জানাই, তারা তাদের ভাষা বিকশিত করুক। যদি বলা হয় যে ভারতে শুধু হিন্দি বিকশিত হবে, তামিল বিকশিত হবে না, এটা কিন্তু ন্যায় বিচার হবে না। এখানে বাংলাটা আমি উদাহরণস্বরূপ ব্যবহার করছি। যে কোনো দেশে সেই দেশের জনগণের মাতৃভাষায় ব্যবহার করা দরকার। আবার ভাষার মধ্যে বহু আঞ্চলিকতা আছে। নবাব আব্দুল লতিফকে আমি কষ্ট করে পড়লাম, অন্ধকারে দেখা যাচ্ছে না, এটা একটা ফটোকপি করা বই। আমি এই জন্য বললাম যে উনি বললেন যে বাংলাদেশের মুসলমান ছেলেমেয়েরা স্কুলে এত কম কেন? 2,10,00,000 ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 1.5 লাখ প্রাইমারি স্কুলে যায়। এই সংখ্যা এত শোচনীয় কেন? কখন? 1881 সনে। কারণ হচ্ছে ওরা বাংলা স্কুলে যেতে চায় না। কারণ কি, বাংলা স্কুলে যে বাংলা পড়ানো হয় সেটা তাদের পছন্দ হয় না। আপনাদের কাছে মনে হতে পারে কথাটা টেন্ডেন্সিয়াস। উনি বলেন আরও কথা আছে। উনি বলে স্কুলের বই যারা লেখে, আমি ওই প্রশ্নগুলি পড়ি নাই, টেক্সট বুকগুলো এমনভাবে লেখা হয় একেবারেই মুসলমানদের ফ্যামিলিয়ার নয়। তো সেইখান থেকে উনি আন্দোলন যে করেছেন, তারপরে মোহামেডান এডুকেশন কনফারেন্সগুলো শুরু হয়েছে সেই 80-র দশক থেকেই, এই বক্তৃতার পরেই। তখন মনে করেছিল জগতে উন্নতি করতে হলে একটা কাজই করতে হবে। সেটা কি উন্নতি? লেখাপড়ায় উন্নতি। এই জন্য এডুকেশনাল কনফারেন্সে যেতে হবে। আপনারা লক্ষ্য করেন, আমরা অন্য সময় আলোচনা করেছি যে একটা সময় একটা পথে খোলা থাকে মানুষের। সকালে কে যেন আমাকে প্রশ্ন করেছিল কি বলার সময়, রামমোহন রায়, তারপরে বিদ্যাসাগর ইত্যাদি প্রশ্নগুলো, ওই প্রশ্নটা আমি শ্রদ্ধা রেখেই বলছি অবান্তর। কারণ আপনারা করেন এই প্রশ্ন, এটা ওই যে একটা টক শোতে আমাকে একজন প্রশ্ন করেছিল যে পশ্চিমবঙ্গ তো নেতৃত্ব এরকম একজন নেতা থেকে আসে, পূর্ব বাংলায় আসে না কেন, এখানে আমরা কেন সামষ্টিক আন্দোলন করি? এটা অপান্তর এবং অপ্রাসঙ্গিক এই জন্য যে 19বিংশ শতাব্দীর যে বিধবা বিবাহ বিরোধী আন্দোলন, সতীদাহ বিরোধী আন্দোলন, যেখানে রামমোহন এবং বিদ্যাসাগর এবং পরবর্তীকালে যে বাল্যবিবাহ নিরোধ আন্দোলন, 3টা আন্দোলনের কথা বলি, এগুলি তারা করেছে কি জন্য? এটা হিন্দু ধর্মের ভিতরে অভ্যন্তরীণ সংস্কার। মুসলমানদের মধ্যে সংস্কার আন্দোলনে কি ছিল? মুসলমানদের অদ্ভুত একটা প্রশ্ন বিরাজ করেছিল, মুসলমানদের মাতৃভাষা বাংলা না উর্দু। নজরুল ইসলামকেও লিখতে হয়েছে সেই সময়। 1920-এর দশকে আলো করেছে বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু না বাংলা। যদিও বা বাঙালি মুসলমানদের মধ্যে এমন একদল লোক চলেছিল, ইয়াকুব আলী চৌধুরী সহ, বেগম রোকেয়া ইত্যাদি ক্রমে, তারা বলছেন না, আমরা মুসলমান কিন্তু আমরা বাংলা ভাষা ছাড়বো না। এটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিল। তো এখনো বাংলাদেশে দেখেন ওই তর্কটা আর নাই। মাতৃভাষা আপনার ইংরেজি বলে আপনি দাবি করছেন না, কিন্তু ছলে বলে কৌশলে আপনি সাউথ পয়েন্ট স্কুল, মাইলস্টোন কলেজ,
নাম, ইউ নেম দ্যাম, নামগুলি দেখলে তো বোঝা যায় এটা তো জাতির প্রতি এক ধরনের অশ্রদ্ধাই। অথচ সেইটাকে আমরা তো কেউ প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে আমাদের ডেইলি স্টার ও লেভেল এ লেভেল পাওয়া ছাত্রদেরকে ও সংবর্ধনা জানায়, কিন্তু এসএসসি এইচএসসি পাসদের সম্বোধনা জানায় না। প্রথম আলো জানায়, হ্যাঁ হ্যাঁ গোল্ডেন জিপিএ জানায়, কিন্তু এগুলি হচ্ছে ইংরেজিকে প্রমোট করার নানা রকম অপচেষ্টা। এবং তারা বিপদটা হচ্ছে এখানে, তারা মনে করছে এই পথে আলো জ্বেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে। আমি মনে করি আমরা যদি এই পথ থেকে বিচ্যুত না, অনেকের ধারণা এখন অর্থনীতি নিয়ে চিন্তা করার যোগ, এখন সংস্কৃতির বিষয় নিয়ে চিন্তা করার কিছু নাই। আমরা ইতিহাস না জানলেও গ্রাজুয়েট হতে পারবো, কিন্তু যে গাছের কোনো শিকড় নাই সে গাছ খুব বেশি বাড়তে পারে না। সৈয়দ ওয়ালিউল্লাহ সাহেবের বিখ্যাত উপন্যাস লাল সালুর ইংরেজি অনুবাদের নাম কি? এ ট্রি উইদাউট রুটস। আমরা একটা এডুকেশন সিস্টেম করছি, এডুকেশন সিস্টেম উইদাউট রুটস, ইট ইজ বাউন্ড টু কোলাপস। আপনি অনেক শ্রমিকের জাতি তৈরি করবেন, আমাদেরকে অনেক উদাহরণ দেয়, ফিলিপিন্সকে অনুসরণ করেন না কেন? ফিলিপিন্স 500 বছর, 400 বছর ছিল স্পেনের কলোনি, আবার গত 50 বছর 100 বছর ছিল আমেরিকার কলোনি। তো সেটা যদি যার কাছে উপসংহার হিসেবে ভালো লাগে করেন, আমি কিন্তু তাতে একমত হব না। আমরা যতদিন পর্যন্ত একটা জাতীয় পরিচয় দিতে চাই, আমি বলছি না যে বাংলাই একমাত্র জাতি পৃথিবীতে, সব জাতিরই নিজস্ব ভাষা আছে। আমাদের একটা অদ্ভুত একটা দেশ, নানা কারণে আমরা ব্রিটেনের সাথে লড়াই করে প্রথমে একলা স্বাধীন হতে পারি নাই। আমরা পাকিস্তানের জোয়ালের মধ্যে গিয়েছিলাম, সেখান থেকে দেশ স্বাধীন হয়েছে। আমরা যে বাংলাদেশ পেয়েছি মোহাম্মদ আলী জিন্নাহর ভাষায়,